টু বি অনেস্ট, আমি যদি আরো 10 বার লাইফে কর্পোরেট জবে যাই, 10 বার যদি আমার এরকম 10 বছরের করে ক্যারিয়ার হয়, সেটাও সম্ভব না। আলটিমেটলি আমি লাস্ট 3 বছরে যে পরিমাণ আয়ের ক্যাপাবিলিটিস পেয়েছি বা আমি আয় করতে পেরেছি, আমি ব্যাংকে ফোন দিয়ে বললাম টাকাটা কোত্থেকে আসছে, ও সেটা গুগল থেকে পাঠাইছে, তখন আমি শিওর হলাম যে না, টাকা আসে। আমি প্রথম থেকে সোশ্যাল মিডিয়াতে আমার টার্গেট ছিল যে এই জায়গাটা একদিনের জন্য না। আমার আসলে কখনোই কোনোদিনও চিন্তা ছিল না আমি মিডিয়াতে কাজ করব। হইলো কেমনে বলেন তো? কিছু আনএক্সপেক্টেড ঘটনাও ঘটে, যেটা হয়তো আমি মিডিয়াতে কোনোদিনও বলতে পারবো না, বলাটা উচিত হবে না। তো চাকরি থাকবে না। প্রচুর ফ্রাস্ট্রেটেড থাকতাম একটা সময়, অল থ্রু একাডেমিক ফার্স্ট ক্লাস রেজাল্ট, এবং আমার পরিচয় হবে দিন শেষে রেডিও আর আর্টসে। ভয় আছে, আতঙ্ক আছে, হ্যাপিনেস আছে, সবকিছু আছে। আমি বুঝি এটা যে কিছু কিছু মানুষ এসে স্টোরি বলতেছে, এটা আসলে প্রচার করলে 10,000 মানুষও দেখবে না, কিন্তু আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি এটা প্রচার করি। বাংলাদেশের কোটি কোটি মানুষকে কাঁদাইছেন এবং হাসাইছেন অনেকবার, যে এই স্টোরিটা আমাকে কাঁদাচ্ছে। হ্যাঁ, আমি প্রচুর কেঁদেছি, আমি মানুষের গল্প শুনতে গিয়ে প্রচুর কেঁদেছি, প্রচুর হেসেছি, এবং এরকম ভাবে প্রচুর ছেলে মেয়ে ফ্যামিলিতে ফিরে গেছে। কেউ কেউ আছে 52 স্বাধীনতার আগেও হারিয়েছে, এরকম কিছু ছেলে মেয়েকেও আমি তাদের শিকড়ে ফেরাতে পেরে। আমার কাছে কিছু কিছু স্টোরি আছে, স্টিল আছে। আমি যদি আজকে প্রচার করি, কালকেই মনে করেন যে হাউকাও শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে, কিন্তু আমি জানি এটার ইম্প্যাক্ট ভয়ানক। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, খুব ভালো আছি, এবং আমি কিছুটা নার্ভাস আপনার সামনে বসে। আমি খুবই এক্সাইটেড, এবং আমরা যে জায়গা থেকে ডিসকাশনটা শুরু করতে পারি সেটা হচ্ছে গিয়ে যে একজন আরজে কিবরিয়া কিভাবে হইল। আমাদের অনেক মিডিয়া কর্মী আছে, এবং সেই জায়গাটা থেকে আপনি একজন। অবশ্যই আজকে থেকে 3 বছর আগেও আপনি ভালো ছিলেন, ভালো করছিলেন। ঢাকা ইউনিভার্সিটি থেকে অনেকেই গ্র্যাজুয়েট করছে, তো সবাই আরজে কিবরিয়া না। গত 3 বছরে আপনার কোটি কোটি ফলোয়ার, আপনার হিউজ একটা আবেগের জায়গা আপনি স্পর্শ করতে পারছেন, এবং সবচেয়ে বড় কথা আপনি মানুষকে হেল্প করতে পারছেন। মিডিয়াতে আপনার কোনো অশালীন পরিচয় নাই। কেমনে হইল? আচ্ছা, লাস্ট লাইনটার ব্যাপারে বোধহয় অনেক আপত্তি করবে যে আসলে অশালীন পরিচয় বা এরকম, এটা কিছু কন্ট্রাডিক্টরি ডেফিনেটলি আমাকে নিয়ে আছে, বাট বাকি বিষয়গুলো আপনি যেগুলো বলেছেন সেগুলোর সাথে আমি মোটামুটি একমত। একটু যদি শুরুটা বলি, আমার আসলে কখনোই কোনোদিনও চিন্তা ছিল না আমি মিডিয়াতে কাজ করব, কখনোই ছিল না। এটা হয়ে গেছে আসলে ওই যে বলে না যে হঠাৎ করে হয়ে যাওয়া এরকম কোনো কিছু। আমি যখন সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার রেজাল্ট খারাপ হয়। খারাপ বলতে আসলে এই খারাপ হওয়ার পেছনে আমার কোনো হাত ছিল না। আমি মানে আমার আসলে লাইফে তেমন কোনো মেন্টর ছিল না, কিন্তু আমার বাবা মা সবসময় যেটা বলেছে, যাই করো যেটা করো ফার্স্ট হইতে হবে। তা আমি জানি না যে সব জায়গায় ফার্স্ট হওয়া হয়তো জীবনে আজকে এই জায়গাটায় নিয়ে আসার মানে একটা বলা যেতে পারে মোটিভ ছিল। তো সেকেন্ড ইয়ার আমার যখন রেজাল্ট খুব খারাপ হয়ে যায়, এটা আসলে আমার এক শিক্ষকের ভুলের কারণে। উনি আমাকে যেটা থাকে আমাদের ওই যে ইন কোর্সের পরে একটা আপনার অ্যাসাইনমেন্ট জমা দিতে হয়, ওই অ্যাসাইনমেন্টের মার্কসটা উনি যুক্ত না করার কারণে আমার রেজাল্ট সেকেন্ড ক্লাস চলে আসে। আমার ফার্স্ট ইয়ারে ফার্স্ট ক্লাস ছিল, তো এটা আমি কোনোভাবেই মানতে পারছিলাম না। ওটা আমার জন্য খুব শকিং ছিল। তো আমি ধরেই নিই যে আমার সেকেন্ড ক্লাসে যেহেতু আমার বন্ধুরা অনেক এগিয়ে গেছে এবং আমি খুব দুঃখজনকভাবে পিছিয়ে গেলাম, তো আমার জীবনে আর ফার্স্ট ক্লাস পাওয়া হবে না। তো একটা মানুষের স্বপ্ন ভঙ্গ হলে বেশ কয়েকটা বিষয়ে, আপনি যেহেতু একজন সাইকোলজিস্ট আপনি জানেন, সেটা হয় শাখা প্রশাখা বিস্তার করে। কেউ হয়তো ডিরেইলড হয়ে যায়, কেউ হয়তো অন্য। তো আমি চিন্তা করলাম যে আমি যেহেতু একাডেমিক্যালি আর ভালো করতে পারবোই না, সো আমার টার্গেট হচ্ছে যে কোনোভাবেই হোক আমি কাজের মধ্যে ডুব দিব। তখন ফ্রেন্ড সার্কেলে ধরার চেষ্টা করলাম যে কোথায় কাজ করা যায়, কাজ করে একটু পয়সা রোজগার করা যায়, এটা করা যায়, ওটা করা যায়। তো এগুলো। আরেকটা হচ্ছে ওই সময়টাতে আমি ডিবেট দেখতাম, আমার ডিবেট খুব ভালো লাগতো। হল ডিবেটিং ক্লাবে গিয়ে ডিবেট করতাম। আপনার হচ্ছে ওই ইউনিভার্সিটি যে ডিবেটগুলো হতো সেগুলো খুব ভালো লাগতো, এবং ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সপ্তাহে একটা প্রোগ্রাম হতো, সেখানেও ডিবেটে পার্টিসিপেট করতাম। এমন মনে আছে যে একটা ডিবেটের টপিকের উপরে পুরো সপ্তাহ জুড়ে পাবলিক লাইব্রেরিতে বসে বসে ওয়ার্ক করতাম, বিভিন্ন বই থেকে রেফারেন্স বের করে 3 মিনিটের একটা স্পিচ সারাদিন বসে মুখস্থ করতাম শুধুমাত্র ওখানে প্রেজেন্ট করার জন্য। তো মানুষের প্রশংসা শুনতে ভালো লাগে, এটা একটা মারাত্মক রকমের, আমার কাছে মনে হয় যে পৃথিবীতে যত বড় ড্রাগ আছে তার চেয়ে ভয়ঙ্কর রকমের ড্রাগ হলো এই প্রশংসা। আপনি যদি কাউকে প্রশংসা করেন, প্রশংসা করে আপনি তাকে দরবেশ বানিয়ে দিতে পারবেন, আবার প্রশংসা করে আপনি তাকে খারাপও বানিয়ে দিতে পারবেন। তো আমার খুব প্রশংসা হতো দুটো জায়গাতে। একটা হতো স্ক্রিপ্টের প্রশংসা হতো, আর একটা হচ্ছে ভোকালের প্রশংসা হতো। তো এরপরে লেগে থাকলাম একের পর এক, যেখানে ডিবেট হতো সেখানে যেতাম, এবং ডিবেট করতে করতে একটা সময়, ওই সময়টাতে আমার কিছু ফ্রেন্ড সার্কেল তৈরি হলো। তাদের মধ্যে কেউ রেডিওতে জয়েন করলো, বাংলাদেশের প্রথম রেডিও টুডে,
রেডিও টুডে FM 89.6, ওইখানে আমি আরজে হিসেবে জয়েন করি 2006 সালে। আমরা ফার্স্ট ব্যাচের আরজে। তো ওখানে জয়েন করার আসলে ব্যাপারটা ছিল এরকম যে না, যে আমি আসলে আরজে হতে চাই বা মিডিয়াতে কাজ করতে চাই, বিষয়টা এরকম না। আমি তখন টিউশনি করে ইনকাম করি মাসে 3 থেকে 4 হাজার টাকা। আর আমি জয়েন করছি জবে, ওখানে স্টার্টিংয়ে 10 হাজার টাকা স্যালারি, 2006 সালের কথা বলছি। এবং গাড়ি দিয়ে নিয়ে যাবে হলের সামনে থেকে, আবার গাড়ি দিয়ে নামিয়ে দিয়ে যাবে, এটা বিশাল ভাবের ব্যাপার। তো মনে করেন যে স্টুডেন্ট হিসেবে থার্ড ইয়ারে থাকা অবস্থায় বা ফোর্থ ইয়ারে থাকা অবস্থাতেই এটা একটা বিশাল ব্যাপার ছিল। আমার যদি মনে পড়ে যে ফোর্থ ইয়ার অথবা অনার্স কমপ্লিট করার পরের ঘটনা এটা। এই যে শুরু করলাম, এবং ওই যে বাবা মা একটা জিনিস শিখিয়েছিল, যেখানেই কাজ করো ইউ হ্যাভ টু বি টপ। আমি টপ হয়েছে কিনা আমি জানি না, বাট আমি ওই হাডুডু খেললেও ওই জিনিসটা মাথায় থাকতো। আর ওই কন্টেন্ট ক্রিয়েশন বলেন, রেডিওতে শো বলেন, ওইটা মাথায় থাকতো। এবং করতে করতে একটা সময় মনে হলো যে আমি অনেক দূর মিশে গেছি, মানে অনেক ডিপে চলে গেছে এই বিষয়টা, রেডিও কিংবা মিডিয়ার। বাবার টার্গেট ছিল বিসিএস করব। বাই দ্য ওয়ে, আমি সেকেন্ড ইয়ারের মার্কসটা পরবর্তীতে আমার যুক্ত হয়, কিন্তু আমার ফার্স্ট ক্লাস হয় না। থার্ড ইয়ারে গিয়ে আমি এত সারপ্লাস করি, যেটা আমার ফোর্থ ইয়ারেও যদি আমি ফার্স্ট ক্লাস মার্কস না পেতাম তাহলে আমার ফার্স্ট ক্লাস হতো। সো আমি ফার্স্ট ক্লাস পেয়েছি, অনার্সে ফার্স্ট ক্লাস পেয়েছি, মাস্টার্সেও ফার্স্ট ক্লাস পেয়েছি, পরবর্তীতে আমি এমফিলও করি। সো ওই দিক থেকে আমার একটা ন্যাক ছিল যে আমি ইউনিভার্সিটির টিচার হব, যে কোনোভাবে চেষ্টা করছিলাম যে ইউনিভার্সিটির টিচার হব, এবং ওখানেও প্রচুর সময় ব্যয় করি। কিন্তু তকদির বলে একটা ব্যাপার আছে, আমি সবসময় বিশ্বাস করি। আর রুটি রুজি ইনফ্যাক্ট সব কিছুই আল্লাহর হাতে, এবং আল্লাহ হয়তো বা চায় নাই যে আমি টিচার হই বা আমার বিসিএস ক্যাডার হওয়া হোক। আমি ভাইবা পর্যন্ত গিয়েছিলাম, কিছু আনএক্সপেক্টেড ঘটনাও ঘটে, যেটা হয়তো আমি মিডিয়াতে কোনোদিনও বলতে পারবো না, বলাটা উচিত হবে না। তো চাকরি থাকবে না, ভেরি আনএক্সপেক্টেড। জীবনের একটা পর্যায়ে গিয়ে অনেক কিছু হয়তো বা লেখার সুযোগ হলে হয়তো বা অটোবায়োগ্রাফিতে লিখবো, যদি সেরকম প্রোফাইল পার্সন হই, যদি বলার মতো কিছু থাকে তখন। তো এরপরে আমি ছেড়ে দিলাম, মানে আমার কাছে মনে হলো যে না, বিসিএস আমাকে দিয়ে হবে না। তো ওই যে আমার মনে আছে, পুরাতন বিমানবন্দর থেকে বের হলাম, সাদা শার্ট কালো প্যান্ট ভাইবার। তো সাদা শার্টের বোতাম খুলছিলাম, আর চোখ দিয়ে পানি পড়ছিল, আর ভাবছিলাম যে এখানেই। ততদিন আমার বাবা মারা গেছেন 2008-এ। আমার বাবা আসলে দেশের জন্য শহীদ, বিএসএফের সাথে ফ্রন্টাল ফাইটে, অনেকেই জানেন হয়তো বা, উনি বিডিআরে ছিলেন। তো শার্টের বোতাম খুলছিলাম, আর মনে হচ্ছিল যে ফাইন, এটাই পরিসমাপ্তি। এরপরে বেশ কয়েকবার সুযোগ ছিল, আর কখনো ট্রাই করিনি। যে শিক্ষকের আন্ডারে এমফিল করেছি, উনিও আমাকে বলেছিল তুমি লেগে থাকো, আমি জানি যেসব ছেলেমেয়েকে নেওয়া হচ্ছে সেসব ছেলেমেয়েকে পড়ানোর মতো যোগ্যতা তোমার আছে, বাট আপনি হাল ছেড়েন না। আমি বলছিলাম স্যার, আমার বয়স যদি 55 হয়ে যায় তাও আমি একবারের জন্য টিচার হতে চাই। তো আলহামদুলিল্লাহ আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছি। আমি ইউল্যাবে প্রায় 3.5 বছর ওদের রেডিও নিয়ে কাজ করেছি, ওখানে আমি অ্যাডজান্ট ফ্যাকাল্টি ছিলাম। তো এক পর্যায়ে মনে হলো যে এটা আমার জন্য না। কিন্তু আমি প্রচুর ফ্রাস্ট্রেটেড থাকতাম একটা সময়, যে অল থ্রু একাডেমিক ফার্স্ট ক্লাস রেজাল্ট, এবং আমার পরিচয় হবে দিন শেষে রেডিও আর আরজে, এটা আমাকে খুব বেশি পেইন দিত। এই জন্য আমি যেটা করতাম যে আমি আরজে থাকার পাশাপাশি আমি আরও বেশ কিছু জায়গায় কাজ করেছি। যেমন আমি ইউনিভার্সিটি টিচার ছিলাম, পাশাপাশি আমি বিবিসিতে কাজ করেছি, পাশাপাশি আমি অনলাইন রেডিওর হেড হিসেবে কাজ করেছি। সো আমি বিভিন্ন রকমের কাজ করার চেষ্টা করতাম। তো এইগুলোর মধ্যে ডুবে যাওয়াতে আমার আসলে সরকারি চাকরি বা অন্য কোনো কিছু করতে হবে এগুলো নিয়ে আমি কখনো চিন্তাই করি নাই। সো এটা একটা জার্নি ছিল। আর আমি চেষ্টা করেছিলাম এই জায়গাটা থেকে বের হয়ে যাওয়ার জন্যে, মানে মিডিয়া থেকে বের হয়ে যাওয়ার জন্যে। এবং আমার কাছে এক পর্যায়ে মনে হয়েছিল যে বিসিএসের সবচেয়ে লোয়েস্ট ক্যাটাগরির যে জবটা আছে ওটাও যদি হয়ে যায় ফাইন, আই এম হ্যাপি। কিন্তু আল্লাহ ওখানে নিবে না, আমাকে ধাক্কা দিয়ে ওখান থেকে বের করে দিয়েছে। কপাল ভালো আপনার বিসিএস হয় নাই, মানে দেশের এত মানুষের এত উপকার হয়তো আপনার মাধ্যমে হয়েছে, আলহামদুলিল্লাহ। দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি, আমি আপনাকে বলবো নিশ্চয়ই। আমরা যদি বাট এই তাকদীরের সৌন্দর্যটাও এখানে। আলহামদুলিল্লাহ। ক্যান্সার আক্রান্ত পেশেন্ট রানু বেগম, ওনার বয়স 48 বছর, উনি ক্যান্সারের পেশেন্ট। বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন ক্যান্সারটি সেকেন্ড স্টেজে আছে এবং এটা কিউরেবল। উনি 3টা কেমো 8টার মধ্যে অলরেডি দিয়েছেন, কিন্তু বাকি আর কোনো টাকা ওনাদের নাই। আমি ইয়াহিয়া আমিন 5,000 টাকা দিয়ে ওনার সাথে সহযোগিতায় এগিয়ে এসেছি, আপনারাও এগিয়ে আসুন। ওনার ডিটেলসটা নিচে দেওয়া আছে, সো দ্যাট লাইফস্প্রিং ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ওনার এই ক্যান্সারের এই কঠিন যাত্রায় ওনাকে হেল্প করতে পারি, সো দ্যাট উনি আবার সুস্থভাবে ওনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। হয়তো আপনি যদি বিসিএস এ জয়েন করতেন, আপনার যে একটা গ্রেট ইম্প্যাক্ট এত অল্প বয়সে আমরা দেখতে পাচ্ছি, সেটা হয়তো আমাদের দেখা হতো না। আমার আফসোস আছে ডেফিনেটলি। আমি এই জায়গাটাই বলি, আমার আজকে আমি যতটুকু পর্যায়ে আছি সেটা নিয়ে আমার ভয় আছে, আতঙ্ক আছে, হ্যাপিনেস আছে, সব কিছু আছে।
কিন্তু আমার আফসোসের একটা চূড়ান্ত জায়গা আছে, সেটা হচ্ছে মানুষ বলে না, যদিও খামখেয়ালিভাবে বলে যে নতুন করে যদি শুরু করার জায়গা থাকো তাহলে আপনি কী হইতেন। মানে আমি যতটুকু অ্যাচিভ করেছি, আমি জানি না আমি কতটুকু করেছি, আলহামদুলিল্লাহ আপনারা অনেক বেশি অ্যাপ্রেজ করেন, সেটার জন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বাট এগুলোকে আমি সাইড করে রেখে আমি নতুন করে পড়াশোনা করতাম ডাক্তার হওয়ার জন্যে। কারণ শিক্ষকতা পেশার প্রতি আমার আর রেসপেক্ট আছে ডেফিনেটলি, বাট ওই মানে বলতে গেলে যেই প্যাশনটা থাকার সেটা আর নাই। এটার প্রধানতম কারণ হচ্ছে যে আমি নিজেও পড়িয়েছি বা সমস্ত কিছু মিলিয়ে সার্কামস্ট্যান্সেস মিলিয়ে ওই আগ্রহটুকু নাই। কিন্তু আমার ডাক্তার হওয়ার ব্যাপারটা আমার কাছে খুব বেশি অ্যামেজিং লাগে। কারণ আমার কাছে মনে হয় কি যে ওনাদের হাতে সবসময় মিরাকল থাকে, মিরাকল নিয়ে ওরা নাড়াচাড়া করেন। একজন ডাক্তার সে চাইলে একটা রোগীকে তিনি সুস্থ করে দেওয়ার ক্ষমতা রাখেন উইথ দ্য নেম অফ অলমাইটি আল্লাহ। সো এইটা এর চেয়ে বড় পেশা, মানে এর চেয়ে মহান পেশা আর কি হতে পারে। এইটার প্রতি আমার প্রচণ্ড রকমের একটা ন্যাক আছে, এবং যখন আমি এটা রিয়েলাইজ করেছি তখন আমার লাইফের ওই স্প্যানটা শেষ। মানে আমি নতুন করে পড়াশোনা করে ডাক্তার হওয়ার সুযোগটা আর নাই। এইটা আমার একটা বিশাল আফসোসের জায়গা। সো মেন্টরশিপ থাকাটা ভালো জীবনে, থাকলে হয়তো বা আমি বলি আপনাকে যে আমি এমন একটা পরিবারে বড় হয়েছি বা এমন একটা কমিউনিটিতে বড় হয়েছি, যেই কমিউনিটিতে আসলে ইন্টার পাস করার পরে কোন ডিগ্রি এটা বলার মতো লোক ছিল না। আইএ বলে আমাদের গ্রামে, আইএ পাস, আইয়ের পরে কি পড়তে হয়, আইয়ের পরে বিএ, তারপরে কি হয় এটা বলার মতো লোক ছিল না। তো ওই রকম একটা কমিউনিটি থেকে খুবই দৈবক্রমে, এবং আমার মনে আছে আমি গ্রামের স্কুলে আপনার ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছি। আমার মামা হুট করে একদিন গিয়ে বলল যে আমার মাকে বলতেছে যে তোর ছেলে কি করে, এই যে দেখ ফুটবল খেলতেছে, আচ্ছা ওকে আমি নিয়ে যাই, আমার মামা ক্যান্টনমেন্টে ছিল, ওকে আমি নিয়ে যাই আমার স্কুলে, এখানে ভর্তি করে দিই। গ্রামের স্কুল থেকে নিয়ে এসে ভর্তি করাই দিল আমাকে ক্যান বোর্ডে, বগুড়া ক্যান বোর্ডে। এবং খুব ইন্টারেস্টিং স্টোরি, আমি গ্রামের স্কুলে ছিলাম 1 নাম্বার না 2 নাম্বার, আমি ক্যান বোর্ডে ভর্তি হলাম 59 জনের মধ্যে, আমার পজিশন 59 নাম্বার। কিন্তু ওই যে টেস্টটা ছিল যেখানেই থাকে 1 নাম্বার 2 নাম্বার হইতে হবে, খুব বেশি সময় পাইনি। আমার মনে আছে আমি ক্লাস 9-এ ভর্তি হলাম, 10-এ এসে আমার রোল 22 হলো, এবং আমি ফাইনালি গিয়ে ওখান থেকে স্টার মার্কস পেলাম হিউম্যানিটিস থেকে। এবং মজার বিষয় হচ্ছে সারা জীবন আমার কানে ঢুকানো হয়েছে আমি অঙ্কে ভালো না, অঙ্কে ভালো না, অঙ্কে ভালো না। অথচ আর্টস থেকে আমি অঙ্কে লেটার নিয়ে, একটা সাবজেক্ট লেটার নিয়ে আমি স্টার মার্কস পেয়েছিলাম। এবং ওইটাই আমার স্কুলের, আমি যতদূর জানি যে একটা মাত্র স্টার, ওইটাই আমার স্কুলের শেষ স্টার, কারণ এরপরে গ্রেডিং চলে আসছে। এরপরে ক্যান পাবলিকে পড়লাম, যেহেতু দুটোই ভালো রেজাল্ট ছিল, পরীক্ষা দিলাম, আপনার ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিলাম, জাহাঙ্গীরনগরে পরীক্ষা দিলাম, রাজশাহীতে পরীক্ষা দিলাম, সবগুলোতেই আমার চান্স হয়ে গেল। এবং ইভেন আমি বাড়ির পাশে আজিজুল হক কলেজেও আমি বগুড়া আজিজুল হক কলেজেও পরীক্ষা দিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য। আমার সবগুলো ইউনিভার্সিটিতে হয়েছে, কিন্তু বগুড়া আজিজুল হক কলেজে আমার চান্স হয়নি। মানে আমি ইউনিভার্সিটিগুলোতে চান্স পেয়েছি, কিন্তু কলেজে আমি চান্স পাইনি। তো এবং ইকোনমিক্স আমার খুব শখ ছিল, আমি ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করব, কিন্তু আমি রাজশাহীতে ইকোনমিক্সে ভর্তিও হয়েছিলাম। এরপর ইকোনমিক্সের যারা ভাই ব্রাদার থাকে তারা শুনে বললো যে ও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, ও ভালো একটা সাবজেক্ট পাবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পাবে বা পলিটিক্যাল সায়েন্স পাবে, ওটা বাদ দিয়ে সে এখানে ইকোনমিক্সে ভর্তি হয়েছে। তো সবাই আমার দিকে তাকায় এমন ভাবে যে এই চিড়িয়া কোত্থেকে আসলো। সো আমি যে ধাক্কাটা পেলাম ওই সময়টাতে, ওই যে বললাম মেন্টরশিপ নাই, এবং ভর্তি হতে লেগেছিল আমার 6 ঘন্টা, ভর্তি ক্যান্সেল করতে লাগে আমার 7 দিন। তো আমার রাজশাহীও চলে যায়, ঢাকাও চলে যায়, এরকম একটা অবস্থায় ইয়ানফসি করতে করতে শেষ পর্যন্ত ঢাকায় আসলাম। এই প্রথম আমার ঢাকায় আসা, আমার যতদূর মনে পড়ে 2000 সালে, আমার মনে আছে স্টিল আমার বাবার একটা ট্রাঙ্ক, গোছানো ট্রাঙ্ক, ওই ট্রাঙ্কের মধ্যে কিছু জিনিসপত্র দিয়ে বাসটা, ঠিক আমরা যদি বগুড়া ক্যান্টনমেন্টে থাকি, বাসটা এসে থামলো, আমি আমার এক বড় ভাই নিয়ে ট্রাঙ্ক নিয়ে উঠলাম। আমার মা দাঁড়াচ্ছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে, তার আঁচল দিয়ে মুছতেছে, এবং ফার্স্ট টাইম আমি রিয়েলাইজ করলাম যে আমি পড়াশোনার জন্য আমার এলাকা ছেড়ে কোথাও দূরে যাচ্ছি। তার পর্যন্ত আমি রিয়েলাইজই করি নাই। আর ঢাকাতে আসার পরে আমার কাছে মনে হচ্ছিল যে কখন কোন মুহূর্তে আমি এই শহরটা থেকে বের হয়ে যাবো। দিস ইজ দ্য আগলিয়েস্ট সিটি, জ্যাম ঠ্যাম সব কিছু মিলায়। তো আলহামদুলিল্লাহ তারপরে তো এখন 2000 থেকে 2023 বছর যাবৎ এই শহরটাকেই ভালোবেসে ফেলেছি, এই শহরের অনেক মানুষ আমাকে ভালোবেসে ফেলেছে। তো এই মানে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে এই ঢাকা শহর জয় করার ব্যাপারটা একটু বলেন তো। আচ্ছা, এইটার একটা সুন্দর স্টোরি আছে। আমি যখন রেডিওতে কাজ করতাম, রেডিও টুডে আমি একসময় ছেড়ে দিই, আমি না, আমাদের পুরা প্রায় 27 থেকে 28 জনের একটা গ্রুপ ছিল, ওরা রিভল্ট করে, অ্যাকচুয়ালি বিদ্রোহ করে ছেড়ে দেয়। অনেক বেশি ইয়াং ছিলাম তো, মানে আমাদেরও ইমোশনটা অনেক বেশি, আর আমাদের ম্যানেজমেন্টটাও সামহাও আমাদেরকে ওইভাবে ভালোবাসার দিক থেকে বেশি বেশি দিয়ে ফেলেছিল বোধহয়। শেষ পর্যায়ে একটু কম পড়েছিল, আমরা আসলে ওই মানিয়ে নিতে পারি না এই কম ভালোবাসা। তো সব কিছু মিলিয়েই আমরা শেষ পর্যন্ত একটা রিভল্ট করে বসলাম।
বসলাম এবং চাকরি ছেড়ে দিলাম 2.5 বছর কাজ করার পরে। দেন এবিসিতে জয়েন করি। তখন আমার বস ছিলেন লাবলু ভাই, আমার লাইফের ওয়ান অফ দ্য গ্রেট মেন্টর, মানে কন্টেন্ট ক্রিয়েশনের জায়গা থেকে আমি বলবো। স্টিল আই এম ওয়ার্কিং উইথ হিম। উনি নেক্সাস টেলিভিশনে কাজ করেন এবং হি ইজ আ ম্যান বেসিক্যালি। দুইটা জায়গাতে আমি তাকে অনেক রেসপেক্ট করি। প্রথম কথা হচ্ছে যে জীবনেও কোনো দিন বসিং করেন না, নাম্বার 1। আর নাম্বার 2 হলো মানে যদি কারো ক্রিয়েটিভিটি থাকে ওনার সঙ্গে কাজ করে খুব মজা পাবে, কারণ উনি লিবার্টি দেন, প্রচুর লিবার্টি। এই লিবার্টিতে আইদার আপনি শয়তান হয়ে যাবেন অথবা আপনি প্রচুর ক্রিয়েটিভ হবেন। মানে ফাঁকি দেওয়ার যদি কারো সুযোগ থাকে সে প্রচুর ফাঁকি দিতে পারবে, আলটিমেটলি ফাঁকি দিয়ে ধরাই পড়ে যায়। তো এবিসির ঘটনাটা একটু বলি আপনাকে। এবিসি রেডিও তখন 4টা রেডিও, এবং রেডিও টুডে, এবিসি রেডিও আমার, রেডিও ফুর্তি। এবিসি রেডিও হচ্ছে সিস্টার কনসার্ন অফ প্রথম আলো। তো লতিফুর রহমান সাহেব তখন বেঁচে ছিলেন এবং লতিফুর রহমান সাহেব প্রতি বছরে একবার করে আসতেন ওই দিবসগুলোতে, মানে জন্মদিনে আসতেন এবিসি রেডিও। এসে শুধু আফসোস করতেন যে 4টা রেডিওর মধ্যে আমার রেডিওটা 4 নাম্বার, প্রথম আলো 1 নাম্বার, ডেইলি স্টার 1 নাম্বার, কেন এবিসি রেডিও 4 নাম্বার হবে? উনি টাকা পয়সা নিয়ে কখনো কোনো কথা বলতেন না। উনি বলতেন যে কেন আমরা 1 নাম্বার হতে পারছি না, এটা সবসময় কনসার্ন ছিল। এবিসি রেডিওর প্রথম যেটা ছিল যে ওনারা প্রায় 60-70% নিউজ নিয়ে মুভ করতেছিল। তো বেশ কয়েকটা সার্ভে হলো। সার্ভে হওয়ার পরে যেটা দেখা গেল যে এবিসি রেডিও সবই ভালো আছে, কিন্তু কোনো সিগনেচার প্রোগ্রাম নাই, যে সিগনেচার প্রোগ্রাম দিয়ে আলটিমেটলি হচ্ছে রেডিওটা টপে থাকে। এখন তখন রেডিও ইন্ডাস্ট্রিতে সিগনেচার প্রোগ্রামগুলো কী ওগুলো ফাইন্ড আউট করা হচ্ছে। লাইক রাতের বেলা মানুষ ভূতের গল্প শোনায়, এটা সিগনেচার প্রোগ্রাম। রাতের বেলা মানুষ প্রেম ভালোবাসার গল্প বলে, এটা সিগনেচার প্রোগ্রাম। সো আমাদেরকে এরকম কিছু একটা স্টোরি বেস করতে হবে, কিন্তু আমরা কী করবো আমরা জানি না। ওই যে বললাম যে এক্সপেরিমেন্ট করতাম প্রচুর, এবং ওগুলো উনি পছন্দ করতো। তো আসলে মানুষের যদি টার্গেট থাকে যে আমাকে পৌঁছাইতে হবে, যদি পথ জানা নাও থাকে, পথ বের হয়ে যায়। হ্যাঁ, তো আমি আর লাবলু ভাই রেগুলার বসতাম, লাবলু ভাই কী করে যায়। তো আমাদের আর্যদের কাজ ছিল যে প্রচুর SMS আসতো, ওই 5টা SMS পরে একটা গান বাজানো, খুব কমন ট্রেন্ড। আমি জানি না এখন রেডিওতে কী হয়, রেডিও আমার ভাবে শোনা হয় না। তো লাবলু ভাইয়ের সাথে একদিন বললাম, লাবলু ভাই আমরা আর SMS পড়বো না, এখন লোকজনকে বলি ফোন করে মনের কথাগুলো বলবে, এগুলো আমাদের এখানে রেকর্ড হবে, আমরা ওদের রেকর্ডিংগুলো বাজায় হলো আমরা গান বাজাবো, এটা কেমন হয়? কইরা দেখেন। আসলে তো কোন নৌকা কোন দিকে যাচ্ছে আমরা জানি না, নাবিক আছে একজন, কিন্তু চলতেছে না। তো করার পরে যেটা হলো ইন্টারেস্টিংলি, প্রতি শোতে আমার হয়তো 200, 300, 250 এরকম অডিও কল আসতো। এগুলো বসে বসে কাটতাম, কেটে ওই জোড়া দিতাম, এটার পরে এটার পরে এটা, জোড়া দিয়ে গান বাজাচ্ছি। তখন সোশ্যাল মিডিয়া কেবল আসতেছে, মানে তখন একটা পেজ খোলা হয়েছে, বা ওইগুলো অতটা গুরুত্ব নেই। আমি আপনাকে যখন একটা কথা বলছি তখন 11 সালের দিকের কথা। ইন্টারেস্টিং একটা হলো, একদিন শো করতে করতে মনে হলো যে যারা আমাকে অডিওগুলো পাঠায় এদের সাথে একটু কথা বললে কেমন হয়। আমার স্টিল মনে আছে, আমি অনেকগুলো ইন্টারভিউতে বলেছি। এই ছেলেটার নাম ছিল রানা। আমি জানি না রানা এখন বেঁচে আছে কিনা। ও বিদেশ ফেরত একটা ছেলে ছিল, প্রায় 10 থেকে 12 বছর বিদেশে থেকে প্রচুর অর্থ করি কামিয়ে দেশের বাড়িঘর করেছে, বউয়ের জন্য গহনা করেছে, মানে যেভাবে চাইছে সবাইকে দিয়েছে আর কি। এই ছেলেটা দেশে আসার পরে তার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সে বেড রিডেন হয়ে যায় ফর 1 year 2 year, এবং ডাক্তার বলছে আর কখনোই সোজা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে যে ওর অবর্ণনীয় জীবনটা শুরু হয়, লাইক ও বেডেই সমস্ত কিছু করতেছে, ওর ওয়াইফ ফিরেও দেখে না, বাচ্চা ওর কাছে আসে না। তো সারাদিন এইভাবে থাকতো, রাতের বেলা অপেক্ষা করতো কখন আমার শোটা শুরু হবে। ওর এন্টারটেনমেন্টই ছিল এইটা। তো রানাকে আমি রাতের বেলা একসময় কল দিই, এবং আমরা কি করতাম, এই বারবারই প্রত্যেকটা শোতে যখন আমরা মাঝখানে লিঙ্কগুলো দিতাম, কথা বলতাম, তখন সে বলতাম যে আপনারা যদি আমাদের সাথে আরও বিস্তারিত কথা বলতে চান চলে আসেন আমার ফেসবুক পেজে, হ্যাঁ, ওখানে লাইক দেন, লাইক বাটনে লাইক করবেন। তখন তো শিখাইতে হতো মানুষকে, লাইক বাটনে একটা অবশ্যই লাইক দিয়ে নেবেন, নিয়ে নিচে এসে কমেন্টস করেন, আমি পড়বো। তো একটা লিঙ্কে এরকম কল দিলে হয়তো 30 জন 40 জন লাইক দিত। রানাকে আমি ফোনে নিলাম, নেওয়ার পরে বললাম রানা কেমন আছেন, কী অবস্থা? জি ভাইয়া ভালো আছি। আপনি আমাকে ফোন দিয়েছেন? হ্যাঁ, আমি আপনার অডিও শুনে ফোন দিয়েছি আপনাকে। কি হয়েছে আপনার একটু বলেন তো। দেন ও 5 মিনিটে 7 মিনিট ওর স্টোরিটা বলার পরে আমি বলি যে রানা, আবেগ আপ্লুত হয়ে গেছে, রাত 11টার পরে সবাই একটু সফট মোডে থাকে, তখন 1-1.5 বাজে। আমি জীবনে কোনো একদিন সুযোগ পেলে আপনার সঙ্গে দেখা করবো। রানা, আমি এখন পর্যন্ত আপনাকে সরি বলে যাচ্ছি, আপনার সঙ্গে আমার দেখা হয়নি, হয়তো আর কোনো দিন হবে না, কারণ আপনি কোথায় আছেন আমি জানি না। তো এই বলার পরে রানার জন্যে সফটনেস দেখায়া ফোনটা রেখেই খুব
সফটলি, আমাদের আর্জেরা তো অনেক সাপ ছিলাম, এটা এই মুডের সাথে কোন গান যায়, এটা যায় ওটা যায়, ধাম করে একটা গান টান দিনে গান বাজাই দিছি, বাজাতে একটা কল দিয়ে দিছি এখানে যে আসেন ফেসবুকে আপনারা যারা লাইক দিচ্ছেন, অ্যান্ড বিলিভ মি মুহূর্তের মধ্যে 4-5 হাজার লাইক পড়ে একটা পেজে। তো যখন আমার গা এখনও শিউরে উঠছে, যখন আপনি একটা লিঙ্কে কল দিলে আপনার 20-30টা লাইক পড়ে, এরকম একটা স্টোরি শোনানোর পরে যখন আপনার 3-4 হাজার লাইক পড়ে গেল, দ্যাট অ্যাকচুয়ালি নক মি, সামথিং হ্যাপেন, কিছু একটা হয়েছে। কেন এত লোক শুনলো, কেন এত লোক লাইক দিল, এখানে দুইটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। দেখেন, একটা হচ্ছে প্রথমত আমি দেখতে পেলাম জিনিসটা, যে রেসপন্সটা প্রথমত আমি দেখতে পেলাম। আমাদের সমস্ত মিডিয়া কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন। লাইক রেডিওতে আপনি একটা শো করতেছেন, আপনি শো করে খুব হ্যাপি, কতজন মানুষ দেখে কতজন মানুষ শোনে আপনি বুঝতেছেন না। টেলিভিশনে আপনি একটা শো করছেন, কতজন মানুষ দেখে কতজন মানুষ শুনে আপনি বুঝতেছেন না, আপনি শো করে হ্যাপি। কিন্তু এই প্রথম সোশ্যাল মিডিয়া আমাদেরকে একটা চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিল, কন্টেন্ট যদি ইন্টারেস্টিং হয় তাহলে মানুষ দেখে। তো এটা 2011 সালের কথা বলতেছে। তারপরে আমরা আমি আর লাভলু ভাই বসে লাভলু ভাইকে বললাম, লাভলু ভাই এরকম একটা ঘটনা ঘটছে, আচ্ছা ঠিক আছে আরও 2-1টা এক্সপেরিমেন্ট করেন। তো এক্সপেরিমেন্ট করা শুরু করলাম, তখন দেখলাম যে হ্যাঁ এগুলো তো হচ্ছেই, আসলেই তো হচ্ছে, মানুষের স্টোরি পছন্দ করে। এদিকে তো স্টোরি তো আছেই, মনে করেন যে লাভ গুরু আছে, ভূত FM আছে। দেন আমি একটা ডিফারেন্ট জনরা বেছে নিলাম। ইট ওয়াজ নট লাভ, ইট ওয়াজ নট ভূতের গল্প, এটা মানুষের গল্প, মানুষের জীবনের গল্প। অ্যান্ড বিলিভ মি, যখন আমি জীবন গল্পটা শুরু করি বা জীবন গল্পের দিকে গেলাম, তখন আমার কাছে মনে হয়েছে যে প্রতিটা এপিসোড এক্সাইটমেন্টের, প্রতিটা এপিসোডের নতুন। আপনি ভূতের গল্প শুনতে বসছেন মানে আপনি মাইন্ডসেট করেই বসছেন, আপনি ভয় পাবেন। আপনি প্রেমের গল্প শুনতে বসছেন মানে হচ্ছে আপনি মাইন্ডসেট করেই বসছেন, দুটো মানুষ প্রেম প্রীতির মধ্যে থাকবে অথবা তাদের বিরহ হবে, কিছু একটা হবে। কিন্তু আপনি যখন লাইফের স্টোরি শুনতেছেন তখন স্কেলটা অনেক বড়, এবং সেই স্কেলে আপনি বুঝতেই পারবেন আজকের গল্পটা আপনাকে কোন ফিলিংসে নিয়ে গিয়ে শেষ করবে। এইটা ছিল খুব মজার। এবং প্রথম দিকে আমরা লাইভ করলাম, লাইভ করার পরে দেখা গেল যে রাত 2টা 3টা 4টা বেজে যায়, গল্প শেষ হয় না। তাহলে ভাই বলে তো রেডিও সেন্টার বন্ধ করে দিতে হবে আপনার জন্য এই অবস্থা হলে। প্রেসাইজ করেন, প্রেসাইজ করতে গিয়ে দেখলাম আচ্ছা আর মজার গল্প দেখা যায় যে লাইভ করতে গিয়ে গেস্ট আসার কথা, গেস্ট আসে নাই, কী করবো এখন, গান বাজাও, এটা তো হয় না। তারপর 2জন গেস্ট নেওয়া শুরু করলাম, একজন গেস্টকে 12:30টার মধ্যে শেষ করে দিতে হবে, পরের জনকে 1:30টার মধ্যে। 12:30টার গেস্ট দেখা গেল 1:30টা বেজে গেছে, 1:30টার গেস্ট শুরু হলে দেখা গেল গল্প ঠিক মতো বলতে পারছে না, 3:30 বেজে গেছে। তারপর আমরা রেকর্ডিংয়ে গেলাম, প্রেসাইজ করলাম, এডিট করলাম। এই জায়গাটায় আমি আসবো যে এডিট কোনটা ফেলতে হয় কোনটা রাখতে হয়, এবং আপনার হচ্ছে গল্পটা আমরা একদম প্রেসাইজ করে 1 ঘন্টার মধ্যে প্রেজেন্ট করা শুরু করলাম। অ্যান্ড আমি রেডিওতে যে কাজগুলো করছি, সাহসী কাজ যদি বলে কেউ ওই সময়ে, মানে ফাস্ট হওয়ার জন্যে, রেডিওকে 1 নাম্বার বানানোর জন্যে, থাকে না যে চারপাশে কে কি বললো না বললো ওগুলো মাথায় না, মানে হি অ্যাকচুয়ালি আমার মাথার উপরে আমব্রেলা ছাতার মতো ছিল, মানে ওনার সময়কাল পর্যন্ত। তারপরে আমি কিছু ভুলও করছি, ওই যে আপনি লাস্ট লাইন যেটা বললেন না যে কি যেন তর্কিত না বিতর্কিত, সেটার জায়গাও আছে, সেটাও আমি বিতর্কিত হয়েছিও। তো উনি মাথায় ছাতার উপরে ছিল, উনি শুধু হালটা ধরেছিল, কি রে এটা রাইট হচ্ছে, এটা রং হচ্ছে, এটা ঠিক হচ্ছে না, এইভাবে করেন। তো ওই সময়টাতে আমি ভয়ঙ্কর লেভেলের কিছু এক্সপেরিমেন্ট করেছি। আমি প্রত্যেকটা স্টোরি নেওয়ার আগে একটা গ্রাফ তৈরি করতাম যে এই এরকম এরকম, দিন লাভলু ভাইয়ের কাছে দিতাম, লাভলু ভাই দেখতো, করবেন এটা করা কি ঠিক হবে, আচ্ছা করেন। তো আনতাম এবং উনি শুনতো, আগে শুনে দিতে, তারপরে ঠিক আছে এটুকু বাদ দেন, ওটুকু করেন না, এটুকু করেন, এটুকু। আমার মনে আছে হ্যালোইট 920 ছিল অনুষ্ঠানের নাম। আমরা 22তম এপিসোডে গিয়ে পুরা রেডিও ইন্ডাস্ট্রিতে আমরা 1 নম্বর পজিশনে চলে আসি, পুরো রেডিও 22তম। এই যে মজাটা পাইলাম 1 নম্বর হওয়ার মজাটা, অ্যান্ড বিলিভ মি 4 নম্বর থেকে একটা রেডিও একটা সিগনেচার প্রোগ্রাম দিয়ে সে টপে চলে আসে। এটা সিরিয়াসের রিপোর্ট ছিল, আমি জানি না সিরিয়াস এখন সার্ভে করে কিনা। এবং ওর পরে আমি যখন ছেড়ে আসছি এবিসি রেডিও, এর ওই সময় পর্যন্ত রেডিও 1 নম্বরই ছিল। হাড্ডাহাড্ডি ফাইট হইতো, মানে শেষের দিকে এসে খুব হাড্ডাহাড্ডি ফাইট হইতো। পরে মনে হলো যে এক পর্যায়ে গিয়ে একটু ভূত নিয়েও নাড়াচাড়া করি। দ্যাট ওয়াজ ভেরি আনএক্সপেক্টেড। সামহাও আমি যেটা করতে চাইছিলাম এটা একটা বাংলাদেশের ডিফারেন্ট জনরা ক্রিয়েট করতো, কিন্তু আমি করে উঠতে পারি নাই। ওই সময়টাতে আসলে কিছুটা ম্যাচিউর আমি বলতে গেলে রেডিওতে, সো আমার আরও কেয়ারফুল হওয়ার দরকার ছিল। কিন্তু লাভলু ভাই ওই সময়টাতে ছিলেন না, রেডিওতে ছিলেন না। থাকলে হয়তো বা এই ভুলগুলোও হতো না। আসলে আমরা যেটা করতাম, ডরের বিষয়টা ছিল হচ্ছে হন্টেড প্লেসগুলোতে গিয়ে জিনিসগুলো পিক করা। সোশ্যাল মিডিয়াটা আসলে ওইভাবে তখন সিরিয়াসলি নেই আমরা বলতে গেলে। সোশ্যাল মিডিয়া ইজ এ ফানি থিং, এখানে এটা সিরিয়াসলি নেওয়ার কি আছে। কিন্তু তখন সিরিয়াসলি আসলে সোশ্যাল মিডিয়া টার্ন করতেছে, সাইবার ক্রাইম লট হয়, এগুলো কিচ্ছু ছিল না। ফানি করেন না, করলে কি হয়েছে। কিন্তু সামহাও এটা খুব ভালো একটা আইডিয়া ছিল। কিন্তু আপনি তো জানেনই, খুব ভালো একটা আইডিয়া যদি খুব ভালোভাবে এক্সিকিউট না হয় তাহলে এটা হিতে বিপরীত হইতে পারে। তো ওটা হিতে বিপরীত হয়েছে এবং এখানে কিছুটা শিক্ষাও পেয়েছি। তো
এই সব করতে করতেই দিন চলে গেল, যাচ্ছিল। তখনও পর্যন্ত আমি সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট বানাই না, এগুলো সবই আমার রেডিওর স্টোরি। এবং রেডিও 1 নাম্বার হলো, এক পর্যায়ে আমি এবিসি রেডিও ছেড়ে দিলাম, তখন ঢাকা ফিল্ম অফার করলো। ঢাকা ফিল্মের অফার অনেক আগে থেকে ছিল। আমি আসলে এবিসিতে তখন 6 ডিজিট স্যালারি পেতাম। ঢাকা ফিল্ম বললো যে না, এত দিতে পারবো না। আমি বললাম যে 6 ডিজিটটা ঠিক রাখেন। তো 6 ডিজিট ঠিক রেখে আমি শিফট করি, এবং ঢাকা ফিল্মও কাজ করছিলাম। ওইখানে গিয়েও আপনার হলো ঢাকা এফএমে প্রথম থেকে আমার টার্গেট ছিল যে ঢাকা এফএম এবং রেডিও আম্বারে আমি ফুললি অনলাইন কন্টেন্ট বেস কিছু একটা করব। দ্যাট ইজ অ্যানাদার স্টোরি, যেটা আসলে লাস্ট 3 বছরে আমাকে চিনেছেন বা আমাকে দেখেছে। অনেক মানুষ আছে যারা হয়তো আমার রেডিও কন্টেন্ট কখনো শোনেইনি, যারা হয়তো বা সোশ্যাল মিডিয়াতে দেখে আমাকে চিনেছে। না, মাত্র 3 বছরে অনেকেই তো ইউটিউব চ্যানেল খুলছে, অনেকেই ফেসবুক আছে, বাট আপনার চ্যানেলের যে কম্প্রিহেন্সিভ ইম্প্যাক্ট এবং এঙ্গেজমেন্ট উইদাউট এনি অশ্লীলতা অথবা কৌতুক, অর্থাৎ আপনি কিন্তু ওই সেন্সে কোনো অশ্লীলতা সরাসরি আপনার প্রোগ্রামের মূল বিষয় না, কৌতুকও না, নাচ গানও নাই, এটা আপনার একটা কোক স্টুডিওও না, রাইট? এটা কেমনে করবে? এই যে কোটি কোটি মানুষ গত 3 বছরে আপনার সাথে ইনভলভড, এঙ্গেজড, মিডিয়া কর্মী তো বাংলাদেশে অনেক আছে, এমন না যে আপনি একমাত্র মিডিয়া কর্মী, আপনি কিন্তু ওমর সানিও না, তাই না? তো আমার খুব পছন্দের ওমর সানি এবং মৌসুমী দুজনই। হইল কেমনে বলেন তো? আচ্ছা, এখানে আরেকটা জিনিস একটু বলি। 3 থেকে 4 বছর রাফলি। আরেকটা জিনিস এটা বলতে চাচ্ছিলেন। হ্যাঁ, আপনি যেটা বলতেছিলেন না কন্টেন্টের এই বিষয়গুলা, আমি আসলে নতুন কিছুই করি নাই। আমি রেডিওতে যে কাজটা করতাম সেটাই আমি সোশ্যাল মিডিয়াতে করেছি, কিন্তু আমি শুধু মানে পরিবেশনের স্টাইলটা চেঞ্জ করেছি। মানে রেডিওতে আপনি একটা মানুষকে চোখ বন্ধ করে বসায় দিয়ে বলতে মানে তুমি বলো, ওই মানুষের পরিচয়ের প্রয়োজন হয় না, সে পরিচয়টা চাইলে হাইড করলেও এখানে খুব একটা ইম্প্যাক্ট তৈরি করে না, কারণ এখানে যদু মধু কেউ আসলে সে অন্য নামে বলে দিল লোকজন বিশ্বাসই করবে। কিন্তু সোশ্যাল মিডিয়ার ইম্প্যাক্টটা অনেক বড়। আমি 2020 সালের, আমি একটু শুরু থেকেই বলি তাহলে, করোনা যখন আমাদেরকে ধাক্কাটা দিল, আমার মনে হয় লাইভ স্প্রিংয়েও করোনার একটা অনেক বড় ফ্যাক্ট আছে। করোনা সারা পৃথিবীতে অনেক বড় বড় কিছু করে গেছে, আমরা যদি নেগেটিভ না দেখে শুধু পজিটিভ দেখি। করোনা আমার জীবনে আশীর্বাদ। প্রথম কথা হচ্ছে এটা, করোনার সময়টাতে আমাদের অফিস বন্ধ করে দেওয়া হলো, আমাদের স্যালারি অর্ধেক হয়ে গেল। আমার তখন ফার্স্ট বেবি, বোধহয় 1 বছর বা 2 বছর বয়সের। তার আগে আমি কিছুটা এক্সপেরিমেন্ট করে ফেলছি অলরেডি সোশ্যাল মিডিয়াতে, এবং সেই স্টোরিটাও আমি একটা পডকাস্টে বলেছি, এখানেও আমি বলি। সেটা হচ্ছে যে আমি যে বিল্ডিংয়ে কাজ করতাম সেই বিল্ডিংয়েরই 7 তলায় মানি এক্সচেঞ্জে কাজ করতো আমার গ্রামের একটা ছেলে। ও সম্পর্কে আমাকে আঙ্কেল করে ডাকে আর কি, মানে ভাতিজার সম্পর্ক আর কি। ও একদিন আমাকে ফোন দিয়ে বলে যে আঙ্কেল, একটু আপনার সঙ্গে দেখা করব, আপনার বিল্ডিংয়ে থাকি আমি। কিসের জন্য দেখা করবো? বলছে আপনি একটু আসেন, ওই আমার একটা ভয়েস লাগবে আপনার। তুমি আমার ভয়েস দিয়ে কী করবা? আসি, আপনারা সব বোঝায় বলবেন। আমি ঠিক আছে আসো। স্যামসাং একটা মোবাইল আর এই যে বয়া মাইক্রোফোন নিয়ে আসছে, এসে বলে আপনি শুধু বলেন যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি বললাম তুমি কী করবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন? তো বলছে আমি একটা ইউটিউব চ্যানেল চালাই, ওইখানে আমার একটা ইন্ট্রো ভিডিও দিতে হবে। আমি বলছি ঠিক আছে বলে দিব। তো বলে দিছি, গ্রামের ছেলে। তারপর আমি ওকে বললাম যে তুমি কি করো? তো বলছে আমি যে গ্রামে গঞ্জে যাই, বিভিন্ন জায়গাতে যাই, হাটে বাজারে যাই, ওখানে যে গানগুলো হয় সেগুলো পিক করি, আর ওই যে মাছ টাছ কাটে বড় বড় মাছ, এগুলোর ভিডিও নেই, নিয়ে আমি ইউটিউবে দিই, দিয়ে আমি এডিট করে দিই। তোমার ক্যামেরা কই? বলছে আমার এই যে ফোন দিয়েই করি। তুমি ভিডিও এডিট পারো? তো বলছে হ্যাঁ আমি ভিডিও এডিট পারি। তো আমি তো একজন ভিডিও এডিটর খুঁজতেছি, তুমি আমার এখানে জয়েন করো। তো বলছে না কাকা, আমি জয়েন করবো না। আমি জানি না কতদূর পর্যন্ত লেখাপড়া করছে, রেডিওতে একজন ভিডিও এডিটর আমি অফার করতেছি ওকে, ইটস এ ভেরি রিনাউন্ড গ্রুপ, অ্যাম্বার গ্রুপ। তো ও যখন বললো যে আমি জয়েন করবো না, তখন আমার কিছু খুব খটকা লাগছে যে কী বলে ছেলে, আমি অফার করছি জয়েন করবে না, এরকম একটা প্রেস্টিজিয়াস জব। তো আমি বললাম যে তুমি কয় টাকা পাও এখান থেকে কাজ করে? তো আমি গত মাসে 70,000 টাকা পাইছি। আচ্ছা, তো এটা শোনার পরে আমি হেসে দিছি। বিলিভ মি, আমি আপনাকে যে কথাটা বলতেছি এটা আজ থেকে 3 বছর আগের গল্প। ইউটিউব থেকে যে পয়সা আর্ন করা যায়, আমি কতটা বোকা ছিলাম আজকে আমার বলতে, মানে আমি তখন পর্যন্ত বিশ্বাস করি না। লোকজন ধুমায় ইনকাম করতেছে, এবার আমি বিশ্বাসই করি না যে ইউটিউব থেকে পয়সা, আমাদের দূর, এগুলো ধাপ্পাবাজি ছাড়া কিচ্ছু না। তো 70,000 টাকা ইনকাম করছে, 70-74 মতো। আমি বললাম যে, তো আমার কথা দেখে বুঝতে পারছে যে কাকা এটা বিশ্বাস করে নাই। তো করছে কি, ওই 7 তলায় গেছে, গিয়ে ওর ড্যাশবোর্ডের, ইউটিউবের যে ড্যাশবোর্ডে থাকে ওটার স্ক্রিনশট তুলে আমাকে ইনবক্স করছে। ওইটা দেখার পরে ফার্স্ট হচ্ছে হলো আমার মাথায় একটা বাড়ি দেয় যে কন্টেন্ট অ্যাকচুয়ালি কন্টেন্ট তো আমার হাতেই আছে।
তো আমি একটু দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখি না কেন। আমার 5 বছর যাবত ইউটিউবে $50 হয়ে বসেছিল, 50 থেকে 51 করি নাই। আমার আগ্রহী, আমার কাছে এগুলো এমনি এমনি হয়, এগুলো পাঠায় না। তো এরপরে আমি একটু এক্সপেরিমেন্ট করা শুরু করলাম, $100 হলো এই মাসে। তখনও আমি বিশ্বাস করি না টাকা আসতে পারে। তারপরে একদিন ব্যাংকে টাকা আসলো, আপনার হচ্ছে তখন 84 করেছিল বোধহয়, 8,400 সামথিং ইনওয়ার্ড রেমিটেন্স হিসেবে আসে টেক্সট। আমি ব্যাংকে ফোন দিয়ে বললাম টাকাটা কোত্থেকে আসছে, ও সেটা গুগল থেকে পাঠাইছে। তখন আমি শিওর হলাম যে না, টাকা আসে। তারপরে তো আমি ফ্লাই করা শুরু করলাম যে ঠিক আছে, লেটস মাই নিউ সেক্টর। বাই দ্য ওয়ে, আমি কখনোই কোনোদিন টাকা ইনকাম করার জন্যে ওইখানে ওইভাবে মুভ করি নাই। আমার সবসময় টার্গেট ছিল ডিজিট, কতজন মানুষ দেখতেছে। আমি ভিউটাকে টার্গেট করতাম অলওয়েজ, মানে ভিউ যদি বাড়ে সাবস্ক্রাইবার বাড়বে, ভিউ যদি বাড়ে আপনার আর্নিং বাড়বে। আমাকে কেউ শেখায় নাই, আমি প্রত্যেকটা জিনিস ধরে ধরে শিখছি। আর আমার লাইফের যদি বলেন যে ইউটিউবের মেন্টরকে, তাহলে ওই যে ওই ছেলেটা, ও কাকা এটাইভাবে হচ্ছে না, এখানে RPM হলে এইটা হয়, ওইটা হলে এরকম হয়। তারপরে তো ফেসবুকে আসলো লাস্ট 1-1.5 বছর যাবৎ। ফেসবুকেরও সবচেয়ে ক্রিম টাইমটাতে আমরা ছিলাম। এবং আচ্ছা, এখন আপনার যে প্রশ্নটা, ওইটার আমি একটু প্রেসাইজলি অ্যান্সারটা দিই। কন্টেন্টের জায়গাটাতে আসি। 2020 সালে যখন স্টোরি ছোট ছোট পার্টগুলো দিয়ে আমরা এক্সপেরিমেন্ট করতেছিলাম, চুম্বক পার্টটা দিতাম, যে দেখা গেল গল্পের এমন একটা পার্ট যেটা শুনে মানুষের মধ্যে ক্ষুধা তৈরি হবে পুরো গল্পটা জানার জন্য। ওইটার যে রিচ ছিল, ওইটার যে ভিউজ ছিল, দ্যাট ওয়াজ বিয়ন্ড ইমাজিন। মানে এত লোক দেখে, 40,000 শেয়ার হয়ে যায়, হ্যাঁ, 5 মিলিয়ন 7 মিলিয়ন মানুষ দেখতেছে। তো প্রথমে 2 মিনিট, তারপরে 5 মিনিট, তারপরে 7 মিনিট, তারপরে 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, এক্সপেরিমেন্ট করতে করতে 2 ঘন্টা 2.5 ঘন্টা পর্যন্ত নিয়ে গেছি আমি। তো এটা খুব ইজি। আপনি যদি খুব ভালো একটা সিনেমা বানান এবং সেই সিনেমার যদি মানুষকে ধরে রাখার যদি আগ্রহ, মানে ক্ষমতা থাকে, টাইম কখনোই ফ্যাক্ট হইতে পারে না। নেটফ্লিক্সে এরকম অনেক সিরিজ আছে যেগুলো মানুষ 8 ঘন্টা 7 ঘন্টা খাওয়া দাওয়া বাদ দিয়ে বসে দেখে একবারে শেষ করে তারপরে ঘুমাইতে যায়, বিকজ ওর সেই ক্ষমতাটা আছে ধরে রাখার। এরপর কি হয়? আর আমি মনে করি মানুষের লাইফে যা ঘটে সেটা যদি সে ভালো করে বলতে পারে, বা বলার প্যাটার্নটা একটা গ্রামার আছে, সেটা যদি সে তুলে নিয়ে আসতে পারে, মানে আমি এটা ব্যক্তিগতভাবে বিশ্বাস করি পৃথিবীর কোনো সিনেমা, হ্যাঁ ওখানে ফ্যান্টাসি গ্রো করা যায়, সিনেমাতে করা যায়, নাটকে বিভিন্ন রকমের লাইটিং টাইটিং দিয়ে ঘটনা এদিক ওদিক ফ্যান্টাসি করা যায়, বাট তার চেয়ে অনেক বেশি ফ্যান্টাসি মানুষের লাইফে থাকে। এবং আমি জাস্ট খালি পিক করি, আমার কাছে 10টা স্টোরি আসলে, 15টা স্টোরি আসলে আমি বুঝি যে ফাইন, এটা মানুষ শুনবে, এটাই আমাকে দিতে হবে। ওইখানে কিছু এথিক্যাল ব্যাপার স্যাপার থাকে যে এইটা আসলে সোশ্যাল মিডিয়ার জন্য প্রযোজ্য কিনা। আমি আপনাকে এখানে আরেকটা ফুটনোট দিই, আমার কাছে কিছু কিছু স্টোরি আছে, স্টিল আছে, বড় বড় সেলিব্রিটিদের, যেগুলো প্রচার করলে, ধরেন আমি যদি আজকে প্রচার করি, কালকেই মনে করেন যে হাউকাউ শুরু হয়ে যাবে সারা বাংলাদেশে, কিন্তু আমি জানি এটার ইম্প্যাক্ট ভয়ানক। এটার ইম্প্যাক্টটা পড়বে যাকে নিয়ে বলা হয়েছে তার বাচ্চার উপরে, যাকে নিয়ে বলা হয়েছে তার উপরে, যে বলছে তার উপরে। আমি গল্প শুনছি, আমি জানি যে গল্প শুনে আমি গল্পটা প্রচার করতে পারবো না। আমি 2 ঘন্টা জুড়ে খুব মনোযোগ দিয়ে শুনতেছি, আমার ভিতরে কষ্ট হচ্ছে, আমি টাইমটা নষ্ট করতেছি। সে বলে গেছে, সে প্রচুর পোক করেছে আমাকে মাসের পর মাস, আমি গল্প প্রচার করিনি। আমি এমন স্টোরি পেয়েছি যে গল্প প্রচার করলে রিলিজিয়াসলি একটা মানুষের প্রচণ্ড ক্ষতি হবে, কিন্তু সমাজ বাস্তবতা এটা চরম বাস্তব। এবং দেখা গেল যে এমন হতে পারে যে ওই কমিউনিটিতে আগুন ধরে যাবে, এবং আমি সে গল্প প্রচার করিনি। এই জায়গাটাই না, মানে সরি আমি আপনাকে করলাম যে মানে আপনার পার্টিকুলার চ্যানেলের ব্যাপারে যে জিনিসটা আমাকে সবচেয়ে বেশি অ্যামেজ করে, সেটা ইন আ পজিটিভ ওয়ে, সেটা হচ্ছে আপনি বাংলাদেশের কোটি কোটি মানুষকে কাঁদাইছেন এবং হাসাইছেন অনেকবার, কিন্তু আপনি নৈতিকতার বাউন্ডারিটার বাইরে আপনি যান নাই বা যেতে হয় নাই। মিডিয়ার একটা খুব কমন ইয়ে হচ্ছে, যেহেতু আমরা অ্যাটেনশন নিয়ে খেলি, অনেক সময় অ্যাটেনশন অনেক কিছু পায় যেটা সীমা লঙ্ঘন করে, বাউন্ডারি অফ সোশ্যাল ভ্যালুজ অ্যান্ড সামাজিক নৈতিকতা অ্যান্ড অল অফ দ্যাট। কিন্তু এই যে জিনিসটা আপনি মানে দাঁড়া করাইলেন, ডেফিনেটলি এটা একটা সময় আপনি গ্রো করছে, স্কেল করছে, বাট গল্প চুজ করার ক্ষেত্রে এবং আপনার এই গল্পটাকে স্ট্রাকচার করে মানুষকে প্রেজেন্ট করার ক্ষেত্রে কোন জিনিসগুলো আপনি মাথায় রাখেন? আচ্ছা, এডিটিং স্কিলের জায়গায় আমি বিনয়ের সাথে বলতে চাই, আমি যে সব কিছু পেরেছি তা না, বা যতটুকু পেরেছি এটার ক্রেডিট যদি কাউকে দিতে হয়, প্রথমত আমি লাভলু ভাইকে দিব, কারণ এডিটিং সেন্সের জায়গাটা উনি আমাকে হাতে ধরে ধরে শেখাইছে। এমন মনে করেন যে এমন একটা গল্প পেয়েছি, প্রচুর উত্তেজনা নিয়ে ওনার রুমে ঢুকে গেছি, লাভলু ভাই পাইছি, এটা দিলে তো মানে বুম। আমার তো তখন বুম ছাড়া অন্য কিছু মাথায় ছিল না। লাভলু ভাই গল্পটা পড়ে বললো যে না, এটা প্রচার করা যাবে না। 1 ঘন্টা ধরে আপসেট, কি বললেন আপনি? পরে বুঝছি যে না, ঠিক আছে, উনি যেটা বলেছে সেটা ঠিক আছে। অত্যন্ত ধারালো একটা বিষয়কে উপস্থাপন করতে পারেন। এখানে আপনার মনসিয়ানাটা হচ্ছে এই জায়গাটায় যে বিষয়টা ধারালো,
এমনভাবে উপস্থাপন করে না যাতে মানুষ কেটে যায়, মানে কারো একজন হাত কেটে যায়। ওই ধারালো জিনিসটাকে আপনাকে ঠিক সেই প্রেসাইজলিই করতে হবে। এইখানে দুটো জিনিস মনে হয় আমাকে কিছুটা শিখিয়েছে। একটা হচ্ছে আমি মাল্টি কালচারাল কমিউনিটিতে বড় হয়েছি, মানে একদম অজপাড়াগা থেকে শুরু করে তারপরে আপনার একটু উপশহর টাইপের জীবন, তারপরে শহরে জীবন, অতি উচ্চ আধুনিকতার মধ্যে যাইতে পারিনি এখন পর্যন্ত, বাট উচ্চবিত্ত পর্যন্ত মনে হয় কিছুটা হলেও টাচ পেয়েছি। তো এই যে মানুষের লাইফ থটগুলো, মাল্টি ডাইভার্স থট, এগুলো আমাকে কিছুটা হলেও মানে সেলফ লার্নিংয়ের জায়গাটা তৈরি করে দিয়েছে। আর আমি প্রথম থেকে সোশ্যাল মিডিয়াতে আমার টার্গেট ছিল যে এই জায়গাটা একদিনের জন্য না, মানে আমি যদি আজকে একটা বুম করি সেটা আমি করতে পারবো, কালকে তো এটার ইম্প্যাক্ট খুব ভয়ানক হবে। সো আমি এখানে এখন পর্যন্ত আমার টার্গেট হচ্ছে লং টাইম কাজ করা। আর যে কোনো জিনিস আপনি যদি লং টাইম করতে চান তাহলে আসলে আমার মনে হয় একটু ধীরে সুস্থ এগোনোটাই বেটার। সো আমি জানি যে কোন গল্পের ভিউজ হবে, কোন গল্পের হবে না, কোন গল্পটা নিয়ে তর্ক তৈরি হতে পারে, বিতর্ক তৈরি হতে পারে। কোনো কোনো সময় খুব আনএক্সপেক্টেডলি অনেক সময় তর্ক বিতর্ক তৈরি হয়ে যায়, যেটা হয়তো চিন্তার বাইরে থাকে। এরকম ঘটনা আমার লাইফেও হয়েছে, রেডিওতেও হয়েছে। তো সবসময় চেষ্টা করি যে না, বিতর্কের বাইরে থাকা। আরেকটা জিনিস যেটা সবসময় চেষ্টা করি যে কোনো গল্পেই কাউকে যাতে কোনোভাবে ব্যক্তিগতভাবে হিট না করে। ধরেন আপনি একটা গল্প বললেন আপনার লাইফে, ওইখানে 5 জন মানুষ জড়িত, সো ওই 5 জন মানুষকে আমার নিয়ে আসতে হবে গল্পে, কিন্তু এমনভাবে নিয়ে আসা যাতে করে তার ব্যক্তিগত কমিউনিটি এবং সামাজিক কমিউনিটি কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়। এগুলো প্রথম দিকে ছিল না, রেডিওতে অনেক সময় পারি নাই, বুঝে উঠতে পারি নাই, বাট এখন অনেক বেশি সতর্ক থাকি, অনেক সতর্ক থাকি। 2015 পরবর্তী ফেসবুক এবং ইউটিউব যত আসছে, বেশিরভাগ টিভি চ্যানেল সাফার করছে, বেশিরভাগ রেডিও চ্যানেল সাফার করছে। সেইখানে আপনি একেবারে সুইফটলি ট্রানজিশনটা করছেন, এবং সেই ট্রানজিশনে বহু মিডিয়া কর্মী সেই কাজটা করতে পারে নাই। অনেক মিডিয়া কর্মীর এই কমপ্লেইনটা আছে যে ওরা তো শিল্পী না, কিন্তু অর্থাৎ তারা যুগের সাথে বদলায় আসতে পারেন। তো সেই জায়গাটাতে আপনার 2000 মানে জাস্ট ফেসবুক ইউটিউবে শুরু করার আগে এবং শুরু করার পরে আপনার বাংলাদেশের মিডিয়া কর্মীরা যেই আর্থিকভাবে বা সামাজিকভাবে যে ক্ষয়ক্ষতিটা হয়েছে, সেই ক্ষয়ক্ষতিটা তো আপনার ক্ষেত্রে হিতের বিপরীত হয়েছে, আশীর্বাদ হয়েছে, আলহামদুলিল্লাহ। সো এখানে আপনি মিডিয়া কর্মীদের বা শিল্পীদের গতানুগতিক মানসিকতাটাকে আপনি কিভাবে দেখেন? আচ্ছা, একটা যেটা হচ্ছে আমি খুব লাকি বলবো, প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা মানুষই ইউনিক। আমার মনে হয় আপনি নিজেও এটা বিলিভ করেন, আল্লাহ দুনিয়াতে পাঠাইছে মানে হচ্ছে তার মধ্যে কিছু না কিছু ইউনিকনেস দিয়ে পাঠাইছেই। আফসোসের বিষয় হচ্ছে যে কেউ কেউ সারা জীবনে সেটা ইনোভেট করতে পারে না, কেউ কেউ হয়তো খুব অল্প সময় ইনোভেট করতে পারে। সক্রেটিসের একটা কথা আছে, নো দাই সেলফ, নিজেকে জানো। বেসিক্যালি ওইটাই। আমি আসলে খুব লাকি যে আমি প্রচুর এক্সপেরিমেন্ট করার সুযোগ পেয়েছি রেডিওতে। আর ক্যাপ্টেন অফ দ্য শিপের কিন্তু অনেক রেসপন্সিবিলিটি থাকে যে এই নৌকাটাকে তীরে পৌঁছাইতে হবে। এখন ধরেন ক্যাপ্টেন অফ দ্য শিপের সাথে কিন্তু অনেক রকমের কর্মীরা জড়িত থাকে, তাদের রেসপন্সিবিলিটি কিন্তু অতটা বেশি না যতটা ক্যাপ্টেন অফ দ্য শিপের থাকে। যখন একটা রেডিও 1 নম্বর হওয়া না হওয়া একটা আরজের ওপর নির্ভর করে এবং আরজে প্রোগ্রামের উপর নির্ভর করে, তখন ভাই আমি আপনাকে খুলেই বলি, আমি যখন 1.5 লাখ টাকার মতো স্যালারি পাই, আমার পরের জন সে দেখা গেল 50,000ও পায় না। মানে আমার রেসপেক্টের জায়গাটা, আমার ভালোবাসার জায়গাটা আমার প্রতিষ্ঠানের জায়গা থেকে এরকম ছিল, বিকজ আমি দিয়েছিও তাই। আমার প্রোগ্রাম থেকে আর্ন করতো 10 লাখের উপরে প্রতি মাসে। তো আমি এক্সপেরিমেন্ট করেছি এবং তখনই আমি একটা জিনিস বুঝতে পারছিলাম যে কন্টেন্ট তো সব জায়গারই, মানে মিডিয়ামটা আলাদা, কন্টেন্ট যে কোনো জায়গাতেই হবে, যে কোনো কন্টেন্টই এটা মার্কেটে ডিমান্ড থাকবে যদি এটা ইউনিক অ্যান্ড ইন্টারেস্টিং হয়। পৃথিবীতে এমন কোনো জিনিস নাই, এমন কোনো কন্টেন্ট নাই যেটার মধ্যে ইন্টারেস্টিং বিষয় না থাকলে ওটা টিকে থাকে বা ওটা মানুষের কাছে কোনো অ্যাপ্লিকেবল হয়। তো আমি একটা জিনিস বুঝেছি, সেটা হচ্ছে স্টোরি শুনতে গিয়ে বা শোনাতে গিয়ে, যে একটা স্টোরি আমাকে ঘন্টার পর ঘন্টা ধরে রাখে। প্রথমত আমি নিজে রিয়েলাইজ করেছি যে এই স্টোরিটা আমাকে কাঁদাচ্ছে। হ্যাঁ, আমি প্রচুর কেঁদেছি, আমি মানুষের গল্প শুনতে গিয়ে প্রচুর কেঁদেছি, প্রচুর হেসেছি। এবং যখন আমি দেখলাম যে আমাকে কাঁদায়, আমাকে হাসায়, তখন আমি দেখেছি যে 1000 মানুষকে কাঁদাচ্ছে, 1000 মানুষকে হাসাচ্ছে। আমাকে কেউ কখনো এসে বলে দেয় নাই এতটুকু রাখো, এতটুকু রেখো না। আমি করতে 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 শিখেছি যে এতটুকু না রাখলেও চলে। এইটা হচ্ছে গল্পের মূল পার্ট, এতটুকুতে ধরে রাখতে হবে। এই গল্পটা এতখানি আপসে নিয়ে গিয়ে এই জায়গাটা ডাউন করতে হবে। এই সুযোগটা সব কর্মী পায় না। এখন একজন কর্মী ধরেন রেডিওতে তার কাজ ছিল নিউজ পড়া, সে সোশ্যাল মিডিয়াতে সে কী করবে?
সে তো প্রোগ্রাম বানায়নি, সে তো কন্টেন্ট বানায়নি, সে জাস্ট নিউজ প্রেজেন্টেশনই ছিল। তার ওই সুযোগটা নাই। তাকে চিন্তা করতে হবে সোশ্যাল মিডিয়াতে যেসব কন্টেন্ট তৈরি হচ্ছে সেখানে তার এক্সপার্টিস কোথায়, সে নতুন করে কী করতে পারে। কিন্তু আমি অনেক লাকি যে আমি কন্টেন্ট আগে থেকেই নাড়াচাড়া করতাম, একটা ডিফারেন্ট ফরম্যাট। আগে ছিল মাইক্রোফোন, সেখানে আমি শুধু ক্যামেরা বসাই দিছি। আর ক্যামেরাটা বসানোর পরে আমাকে চিন্তা করতে হয়েছে, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া, তার ফেস দেখা যাবে, সুতরাং এখানে সেন্সরশিপটা একটু অন্যরকম হবে, এখানে গল্পের মানটাও একটু অন্যরকম হবে, গল্পের ধরনটা একটু অন্যরকম হবে, কিন্তু গ্রামারটা সেম। লাইক রেডিও তো ইন্টারেস্টিং হলে মানুষ শুনে, এমনও ঘটনা আছে সাউন্ড বক্সে দিয়ে বাজারের মধ্যে সবাই গোল হয়ে শুনেছে। এমনও ঘটনা আছে যে এই গল্প সিডি আকারে বিক্রি হতো, পেন ড্রাইভে 5টা গল্প 5 টাকা করে 25 টাকা। এমনও গল্প আছে যে আইসক্রিমওয়ালা আপনার এই গল্প বাজায় বাজায় গ্রামেগঞ্জে আইসক্রিম বিক্রি করে, সেগুলোর ফুটেজও আসতো আমাদের কাছে। হ্যাঁ, এবং গল্প চলতেছে, বাচ্চারা বুড়ারা সবাই গোল হয়ে আইসক্রিমওয়ালা চারপাশে ঘুরতেছে, ওই লোক আইসক্রিম বিক্রি করতেছে, এরকম ঘটনা আছে। আমি জাস্ট ওই এক্সপেরিমেন্টগুলো করেছি এবং আমার কাছে মনে হচ্ছে যখন ক্লিক করা শুরু করলো তখন আমার কাছে মনে হচ্ছে ফাইন, দিস ইজ দ্য রাইট টাইম। বাট আমি কখনোই অর্থের দিকে ফোকাস করিনি। আমার এক পর্যায়ে গিয়ে মনে হচ্ছিল যে ওকে ফাইন, 3 মাস না 4 মাস যাওয়ার পরে বা 5 মাস যাওয়ার পরে ক্যান্সার আক্রান্ত পেশেন্ট রানু বেগম, ওনার বয়স 48 বছর, উনি ক্যান্সারের পেশেন্ট। বিশেষজ্ঞ ডাক্তার বলেছেন ক্যান্সারটি সেকেন্ড স্টেজে আছে এবং এটা কিউরেবল। উনি 3টা কেমো 8টার মধ্যে অলরেডি দিয়েছেন, কিন্তু বাকি আর কোনো টাকা ওনাদের নাই। আমি ইয়াহিয়া আমিন 5,000 টাকা দিয়ে ওনার সাথে সহযোগিতায় এগিয়ে এসেছি। আপনারাও এগিয়ে আসুন, ওনার ডিটেলসটা নিচে দেওয়া আছে, সো দ্যাট লাইফস্প্রিং ফাউন্ডেশনের মাধ্যমে আমরা ওনার এই ক্যান্সারের এই কঠিন যাত্রায় ওনাকে হেল্প করতে পারি, সো দ্যাট উনি আবার সুস্থভাবে ওনার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। এটা বললে তো বুঝে যাবে লোকজন কী পরিমাণ ইনকাম করতাম আমি ওই সময়। ওকে ফাইন, ডলারের জায়গা থেকে $10,000 করা যায় কিনা 3 মাস মানে কন্টেন্ট মুভ করার পরে মাসের 15-20 তারিখের মধ্যেই সেটা ক্রস করে গেছে। রাইট। আপনার যেখানে 2019-20 সালে যেখানে আপনার বেতন অর্ধেক, সন্তান আছে, বউ আছে, সংসার আছে, সেইখানে আপনি সোশ্যাল মিডিয়াতে ঢুকলেন। অ্যান্ড সোশ্যাল মিডিয়াতে মানে 1 নম্বর হওয়াটা খুবই কঠিন, বাট ডেফিনেটলি আপনি 1 নম্বর ছিলেন এবং আছেন ফর আ ভেরি লং টাইম ইন মেনি ওয়েজ। তো এইটা আপনার অর্থের দিকে না তাকাইলেও সেটা আপনার ধরেন 2019-20 আগে আপনার যে বাৎসরিক আয় ছিল তার আনুমানিক কত গুণে গিয়ে সেটা আপনাকে পরিণত করছে এখন আচ্ছা মাত্র 3 বছরে। আচ্ছা, মানে আমি যদি বলি যে আমার ওই স্যালারির জায়গাটা বলতেছেন আপনি, স্যালারি থেকে আমি কি পরিমাণে করতাম, আমি বরং এইভাবে বলি আপনাকে, আমার ফ্রেন্ডদেরকে আমি করে বলি, আমার ইউটিউব থেকে যেসব ভাই ব্রাদাররা ইনকাম করেন ফেসবুক থেকে, তারা খুব সহজে রিলেট করতে পারবে। ওই তো প্রথমেই গল্পটা আছে যে ওই যাকে অফার করলাম যে জয়েন করবে কিনা, ওই যখন বললাম না আচ্ছা আমি করবো না জয়েন। তো বিষয়টা আসলে এরকমই। টু বি অনেস্ট, আমি যদি আরও 10 বার লাইফে কর্পোরেট জবে যাই, 10 বার যদি আমার এরকম 10 বছরের করে ক্যারিয়ার হয়, সেটাও সম্ভব না আলটিমেটলি। আমি লাস্ট 3 বছরে মানে যে পরিমাণ আয়ের ক্যাপাবিলিটিস পেয়েছি বা আমি আয় করতে পেরেছি। এইখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো, এই কাজ করতে গিয়ে আমি একটা লিমিটেড কোম্পানি খুলে ফেলি আর কি। খুলে ফেলি বলতে লিমিটেড কোম্পানি আমার ছিল আগে থেকে, কিন্তু ফরম্যাটটা চেঞ্জ করি। এবং আমি জানি না বাংলাদেশে এরকম আর কখনো আছে কিনা যে একজন মানুষ 1 পার্সন আর্মি যে হচ্ছে আর 2-3টা হ্যান্ড নিয়ে লিমিটেড কোম্পানি চালায়, তাও কন্টেন্টের উপরে, সোশ্যাল মিডিয়া কন্টেন্টের উপরে। তো আমাদের আর্নিংটা হতো 3টা সোর্স থেকে। একটা হচ্ছে কন্টেন্ট, একটাই আপনার ফেসবুক আপনাকে পয়সা দেয় কন্টেন্টের জন্য, ইউটিউব পয়সা দেয়, আবার এই কন্টেন্টই আপনি লোকাল মার্কেটে সেল করেন। হ্যাঁ, তো আমি যে সময়ের কথা বলছি ওই সময় আপনার হচ্ছে ই ভ্যালি বা ওগুলো যারা ছিল ওই সময়টা কিন্তু খুব ভালো ছিল, মানে আপনার হচ্ছে কমার্শিয়ালি ওরা অনলাইনে ভালো ব্যবসা করতেছে। এরপর তো অনেক ধরপাকড় শুরু হলো, অনেক কিছু, ওই সময়টার কথা আমি বলতেছি। তো ওইখান থেকে প্রচুর বিজ্ঞাপন আসতো। তো আমরা লোকাল মার্কেট থেকে যেটা আয় করতাম, এটার আমরা সবসময় 15% ট্যাক্স ভ্যাট দিয়ে হলো আমরা এই করতাম। আর মনিটাইজ থেকে যেটা আসতো সেটা তো বাংলাদেশে এখন পর্যন্ত আমি যত জানি যে সরকার এটাকে ট্যাক্স ফ্রি রেখেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের একটা কন্টেন্ট দিয়ে 3টা জায়গা থেকে আমাদের আয় হতো। এখনকার জায়গাটা একটু ডিফিকাল্ট। তো আমার প্রথম দিন থেকে স্ট্র্যাটেজি ছিল, ইফ মাই গুড ইজ মানে বেস্ট, লাইক আমার কন্টেন্ট যদি গুড হয়, আমার কন্টেন্ট যদি পয়সা আনার মতো হয়, তাহলে পয়সা আসবে। সেটার জন্য আমার জুতার তলা খরচ করার কোনো দরকার নাই। আর আমার পয়সা তো মনিটাইজ থেকে আসতেছেই, ফেসবুক থেকে, ইউটিউব থেকে আসতেছে, এত লোভ তো নাই। সো এরকম হয়েছে যে ধরেন আমাকে বলেছে যে আপনি তো আমার অফিসে গেছেন, ছোট্ট একটা অফিস, আমি নাম বলতেছি না, খুব বড় একটা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিকের মা আমার আপন ঠিকানা দেখতো, যে এটার মাধ্যমে 300 ক্রস করে গেছে ছেলেমেয়েদেরকে আমরা পরিবারে ফেরাইছি।
আলহামদুলিল্লাহ। এবং উনি দেখতো, উনি ওনার গ্রুপ অফ কোম্পানিজের যিনি হেড ছিলেন তাকে বলছে যে এই ছেলের এই প্রোগ্রামটা নিয়ে কিছু করা যায় কিনা দেখো। আমাকে বহুবার ফোন দিয়েছে, ভাইয়া একটু আসেন, একটু আমাদের সাথে বসে একটু চা পানি খান। আমি বললাম ভাইয়া চা পানি খাওয়ার মতো সময় কই, আমি যদি এর মধ্যে 2টা ভিডিও বানাই আমার অনেক টাকা ইনকাম হবে, দরকার কি। তো করতে করতে বেচারিরা একসময় আমার অফিসে আসছে, কর্পোরেট অফিস, স্যুট টাই ঠাই পরা আসে, বিশাল। আমার তো কিছু নাই, মাথার উপরে ফ্যান ঝুলতেছে। তো আমি আজ ইউজুয়ালি চেয়ারে বসছি, ওনার ওয়াশরুমের পাশে আমার ছোট্ট একটা সোফা, ওখানে বসছে। আমি ভিতর ভিতরে খুব হাসি আসতেছে আমার। হাসতেছে এই কারণে, সি দ্য পাওয়ার অফ কন্টেন্ট। যেখানে আপনি 2 বছর আগে এরকম কোনো অফার পেলে রেডিওর সেলস টিম নিয়ে, অমুক নিয়ে সব গাড়ি ঠাড়ি দৌড়ায় গিয়ে ঘন্টার পর ঘন্টা মিটিং করতেন, সেখানে ওনারা নিজের আসছে আমার অফিসে আমার সাথে কথা বলার জন্য। আলহামদুলিল্লাহ মিটিং করলাম 1 ঘন্টা 1.5 ঘন্টা, ভদ্রলোক নাকে হাত দিয়েই মিটিং করলেন। আমি বুঝতে পারছি বিকজ এনভায়রনমেন্ট ওরকম না, তখন অফিসে ভাবে তৈরি করা হয় নাই। এবং রুম থেকে বের হয়ে উনি কনফার্ম করলেন যে ইয়েস আমরা মুভ করতেছি আপনার সঙ্গে। এই ব্যাপারটা হচ্ছে কি যে আপনার অফিসে যখন আমি গেছি, আমি আসার পরে আমি এই গল্পটা অনেককে বলছি, অনেকেরই আপনাদের হয়তো যারা অডিয়েন্স তাদের হয়তো বা আরজে কিবরিয়া ভাইয়ের অফিসে যাওয়ার সুযোগ হবে না। তো সেই জায়গাটা থেকে আমি বলতেছি, ওনার অফিসের সবচেয়ে অসাধারণ ব্যাপারটাই হচ্ছে যে ওনার থেকে লো কস্ট এবং হাই রেভিনিউ জেনারেটিং কোনো অফিস স্পেস আমি আমার জীবনে কল্পনা করতে পারি না। এবং এটা আমি যখন গেছি আমি তখন বুঝছি। আমার কাছে মনে হয়েছে যে উনি যে কত মিনিমালিস্টিক অল্প সেট আপে একটা গল্পকে কত স্ট্রং করতে পারে, এটা আনবিলিভেবল। এটার কারণ আছে ভাই। 2020 সালে যখন আমাদের করোনার কারণে অফিস বন্ধ হয়ে গেল, রমজান মাস, পুরো সময়টা আমি ঘরে বসা, কি করব বুঝে উঠতে পারছি না। এক পর্যায়ে মনে হলো আমার একটা জায়গা দরকার বসার। ওই সময় আমি এই যে বিভিন্ন ওয়েবসাইটে যে বিজ্ঞাপনগুলো দেয়, আমি খুব লো রেটে খুঁজতেছিলাম, কারণ আমি তো তখনও জানি না ফিউচার আমার কি দাঁড়াচ্ছে। নাভানা টাওয়ারের খুব কাছাকাছি মহাখালী ওই জায়গাটার মধ্যে, স্পেসের মধ্যে এরকম একটা 15, 16, 17 হাজার টাকা, 18 হাজার টাকার ভাড়া দেওয়া একটা বাসা পেয়ে গেলাম কমার্শিয়ালি। আল্লাহ মিলাই দিচ্ছে, বিলিভ মি। যে বাড়ির ওনার, উনি জানে না এই স্টুডিও কি, উনি জানে না ইউটিউব কি, ফেসবুক কি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ এখন উনি খুব ভালোবাসে, কারণ উনি ওই এলাকার ওই যে মৃত লাশ গোসল করান এবং খুব পপুলার মানুষ। তো উনি খুব খুশি যে ওনার বিল্ডিংয়ে এরকম একজন আসছে যে এরকম হারায় যাওয়া ছেলে মেয়েদেরকে সে খুঁজে দেয়। এখন বুঝে সে উনি। এবং ওঠার 2-3 সপ্তাহ পরে যখন পত্রিকায় আসতো প্রথম দিকে আপন ঠিকানা, তখন উনি আমাকে, আঙ্কেল এই যে দেখেন আপনাকে পত্রিকায় নিয়ে লিখছে আজকে। তো আমি যাক আলহামদুলিল্লাহ বাঁচাই দিয়েছে লোকটাকে, আমার বোঝাইতে হয় না যে আমি কি কাজ করি এখানে। তো আমি ডেকে বলতাম, আঙ্কেল আমি তো এখানে ফোম লাগাবো, আমি এখানে জানলা ঠান্লা থাকবে না, এটা ঢেকে দিব, এখানে একটা করবো, আপনার কোনো সমস্যা নাই তো? তুমি আমাকে থাকলে আপনি কী করবেন এইখানে? আমি বলছি আঙ্কেল আপনি যে ইউটিউবে খুঁজলে আমাকে পাবেন। তো এরকম করে দেখাইতাম, বুঝাইতাম। এইটাই যে আমার রুজির মূল জায়গা হবে আমি আসলে চিন্তাও করি নাই তখনও। বাট আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। জায়গাটা এখন অনেক বেশি, জায়গা বলতে কি মানে সোশ্যাল মিডিয়া জায়গাটাও এখন অনেক বেশি চ্যালেঞ্জিং। আপনি জানেন যে ফেসবুকের রিচ এখন অনেক কম, ইউটিউবে চ্যানেল বেড়ে গেছে অনেক। আর আমাকে আরেকটা বড় জিনিস যেটা হচ্ছে আপন ঠিকানা অনেক বেশি স্টাক করে ফেলছে। এটা কিন্তু শুধুমাত্র কন্টেন্ট, এটা একটা সামাজিক দায়িত্ব। এখন আমি বুঝি এটা যে কিছু কিছু মানুষ এসে স্টোরি বলতেছে, এটা আসলে প্রচার করলে 10,000 মানুষও দেখবে না, কিন্তু আমার দায়বদ্ধতার জায়গা থেকে আমি এটা প্রচার করি, যেটা আমার ফেসবুকের পেজের রিচ কমায় দেয়, কন্টেন্টের ভিউজ কমায় দেয়। কিন্তু আমার টার্গেট থাকে হোক, তারপরেও যদি ফ্যামিলিতে ফিরতে পারে। এবং এরকমভাবে প্রচুর ছেলে মেয়ে ফ্যামিলিতে ফিরে গেছে। আপনি যদি আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশনের জায়গা বলেন, তাহলে আমি বলতে পারবো হয়তো আমার পরে এর চেয়েও ভালো কাজ অনেকেই করবেন যদি এটা ভালো কাজ হিসেবে কাউন্ট হয়। কিন্তু আমি বাংলাদেশের এমন একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি ওই দিন আমার অলমাইটি আলহামদুলিল্লাহ এবং আলহামদুলিল্লাহ এগেন, যদি কোনো দিন লেখা হয় কোথাও বা বলা হয় কোনো কিছু, তাহলে এই আপন ঠিকানার কথা আসা উচিত বলে আমি মনে করি। যে লাস্ট 3 বছরে আমি প্রায় 500-র অধিক ছেলেমেয়েদেরকে নিয়ে কাজ করেছি, যার মধ্যে 300-র অধিক ছেলেমেয়ে যারা বিভিন্ন সময় পরিবার থেকে ডিটাচড হয়ে গিয়েছিল, কেউ আছে 52 স্বাধীনতার আগেও হারিয়েছে, এরকম কিছু ছেলেমেয়েকেও আমি তাদের শিকড়ে ফেরাতে পেরেছি। না, আপনার এই পার্টিকুলারলি প্রোগ্রামটার দেখলে আমার এক একজনের এক এক জিনিস মনে পড়ে, এক একজনের এক একটা কথা মনে পড়ে। আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে গিয়ে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোহাতে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা জীবন অন্ধকার ছিল, সবকিছু অন্ধকার ছিল ওনার জীবনে, অ্যাবসলিউটলি ওনার স্ত্রী মারা গেছে, ওনার সন্তানরা মারা যাচ্ছে, সবাই খারাপ কথা বলছে এবং অলমোস্ট একটা লম্বা সময় কোনো কোরআনের আয়াত, আল্লাহর আয়াত আসতেছে না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড রকম কষ্টে আছে। তখন ডেফিনেটলি উনি শুরু করছেন যে আমি তোমাকে
ছেড়ে যাই না এবং তোমাকে অপছন্দ করি না, এবং অবশ্যই একটা আলো আসবে দোহা হিসেবে, যেটা পুরা আকাশকে অন্ধকার থেকে আলোকিত যেভাবে করে, একইভাবে তোমার জীবনে অতীতের থেকে ভবিষ্যতে একটা প্রশান্তি আসবে, যে প্রশান্তি সব সমস্যা দূর করবে। অ্যান্ড দেন সাথে সাথেই আল্লাহ যেটা বলছেন সেটা হচ্ছে গিয়ে যে তুমি এতিম ছিলে এবং আমি তোমাকে পরিচয় দিছি, তুমি অসহায় ছিলে, আমি তোমাকে সহায় দিছি, এবং তুমি পথ হারা ছিলে এবং আমি তোমাকে পথ দেখাইছি। অ্যান্ড দেন ইমিডিয়েটলি মানে এখন তুমি কি করবা? এখন তুমি যখন কোনো এতিমকে পাও তুমি তাকে হেল্প করো, তুমি যখন কোনো অসহায় পথ হারাকে পাও তুমি তাকে পথ দেখাও। এবং এটার একটা খুব অসাধারণ এক্সাম্পল হচ্ছে আপনার কাজটা আর কি, বিকজ দিনের শেষে পরিচয়হীনকে পরিচয় দেওয়া, বিকজ দিনের শেষে যে মানুষগুলোকে আপনি ফ্যামিলির সাথে রিইউনাইট করতেছেন এর একরকম এতিম, এর একরকম পরিচয়হীন, এরা ডেফিনেটলি অসহায়। এবং এটা একটা মানে অসাধারণ কাজের একটা, যেটা মানে যেটা হয়তো বা মানুষ খুব কমই রিয়েলাইজ করে। কারণ হয় কি, আমি যখন আপনার কমেন্ট সেকশন দেখি, সামটাইমস ইটস টু মাচ অ্যাবাউট ও কত পয়সা কামাইছে, ও কত বাট কত ভিউ হয়েছে, এই সেই হ্যান ত্যান, হ্যাঁ খুব গরম দেখাইতেছে ইত্যাদি। বাট দিনের শেষে ইটস নট ইভেন দ্য পয়েন্ট। দ্য পয়েন্ট ইজ যে এগুলো সত্য গল্প ধরে মানুষকে একটা ভালো কাজে আটকায় রাখা। আমি একজনের সাথে কথা বলছিলাম, আমার স্কুল ফ্রেন্ডের একজন মা, উনি প্রতিদিন আপনার প্রোগ্রাম দেখতো, 2022-এর কথা বলতেছি আমি। তো ওনার কাছে ব্যাপারটা এরকম ছিল যে আপনার প্রোগ্রামে যদি সে দেখে এবং যদি সে শেয়ার করে তাহলে সে সোয়াব পাবে। অ্যান্ড দ্যাট আইডিয়াটা কিন্তু খুব পাওয়ারফুল, যে সে শুধু কিন্তু একটা সিনেমা দেখতে বসে নাই, এবং এইটার জন্য সে মানুষকে ধরে রাখতেছে, এবং সে খুব মানে সে ওয়েট করতেছে যে সে একটা শেয়ার করে হবে। এই জিনিস বাংলাদেশে অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটারকে আমি দেখি নাই। হ্যাঁ, এখন অনেক কিছু দিয়ে আপনি অ্যাটেনশন পাইতে পারেন, বাট হোয়াট ইজ দ্যাট অ্যাটেনশন ফর? আই মিন ইভেনচুয়ালি মানে ফুলফিলমেন্টের জায়গা থেকে। সো সেই জায়গা থেকে আপনি যে কাজটা করছেন সেটা একটা ইউনিকলি সাকসেসফুল ইনিশিয়েটিভ, আলহামদুলিল্লাহ। আপন ঠিকানার জন্মটা খুব কাকতালীয়ভাবে হলো। কোনো একটা গল্পের ছোট্ট একটা অংশ কেটে প্রমোশনাল ভিডিও করেছিলাম, সেখানে ওইরকম একটা অতিথি ছিল যে তার পরিবারকে খুঁজতেছে, 2 ঘন্টার মধ্যে ফ্যামিলি পাওয়া যায়। তখন আমার আইডিয়াটা স্পার্ক করলো যে ফাইন, এরকম আর 3-4টা ক্যারেক্টার করে দেখি, এবং ইন্টারেস্টিংলি ওগুলোও সফল হয়ে গেল। তখন তো এটা একটা মহিরুহের মতো, মানে আমার সামনে বাংলাদেশে কত আছে এরকম সবগুলোকে নিয়ে আমি কাজ করতে চাই। এবং ওই সময় ফেসবুকের রেগুলার যে রিচ ছিল, মানে আমার কিছু কিছু ভিডিও আছে 1 লাখের উপরে রিচ। আমার একটা ভিডিও আছে আমি যেটার বললে এক নামে সবাই চিনবে, ঝর্ণার কথা আমি বলতে পারি। এটা এখন পর্যন্ত আমার সর্বোচ্চ ভিউজ, বাংলাদেশে 3 কোটি মানুষ দেখছে ওই ভিডিওটা। 18 কোটি মানুষের মধ্যে 3 কোটি মানুষ দেখে ফেলছে। হ্যাঁ, কত আয় করছে এটা জিজ্ঞেস করেন ওই ভিডিও থেকে, বাই দ্য ওয়ে। সো এটা ফেসবুকের কথা বলছি আমি। তো এই যে ব্যাপারগুলো, মানে ওইটা না করতে পারলে সোশ্যাল মিডিয়াতে আমাকে মানুষ তো চিনছে বেসিক্যালি মেজরিটি পার্সন আপন ঠিকানা দিয়ে, কিন্তু আমার তো ব্র্যান্ডিং হচ্ছে স্টোরি, মানে আমি স্টোরি যেভাবে পিক করি, তারপরে আসছে ব্র্যান্ডিং বাংলাদেশ বা লাইফ, এগুলা। তো আপন ঠিকানা না করলে হয়তো বা আমি ফ্রাস্ট্রেশনে সারা জীবনই থাকতাম। আর আপন ঠিকানা, ব্র্যান্ডিং বাংলাদেশ, লাইফ, এগুলো করে আমার মধ্যে একটা শিক্ষা হয়েছে, সেলফ রিয়েলাইজেশন যেটা বলি। আপনি পৃথিবীতে যে কাজই করেন না কেন ইয়াহিয়া আমিন ভাই, যে কাজই করেন না কেন, যেই প্ল্যাটফর্মই করেন না কেন, সেটা যদি ইউনিক না হয়, ইন্টারেস্টিং না হয়, তার মানে আপনি আপনার লাইফের বেস্ট কাজটা করেন নাই এখন পর্যন্ত। তো আমি রাইট নাও 41। আমার কাছে মনে হয় যেটা আমি আমার লাইফে কতগুলো বেস্ট কাজ আল্লাহ করাবে জানি না, বাট আমি সোশ্যাল মিডিয়াতে যে বেস্ট কাজটা করা সম্ভব ছিল সেটা আমি করেছি। বাট আমি স্টিল হাঙ্গ্রি, আমি নেক্সট কী করবো আমি জানি না, আমি খুঁজতেছি নতুন কিছু একটা করার জন্য। এই দিক থেকে আমার একটা স্যাটিসফ্যাকশন আছে। আমি মনে করি জীবিত মানুষ মানে এটা আমার থট, যেই লেভেলেরই মানুষ হোক না কেন, যে এখানে ভদ্রলোক 2জন ক্যামেরার পিছনে বসে আছে তাদেরকে সহ বলতেছি, উনি যদি ওনার ইউনিকনেসটা খুঁজে না পেয়ে থাকে, উনি কোন কাজে দক্ষ, এবং উনি যে কাজে দক্ষ, যে কাজে মাস্টারপিস, সেটা পৃথিবীর 700 কোটি মানুষের মধ্যে আর কেউ না, ওটা উনিই মাস্টারপিস। হয়তো করবে একই প্ল্যাটফর্মে, বাট ওনার ইউনিকনেস ওনারই, ওটা অন্য কেউ করবে না। লাইক আমি যদি সহজ করে উদাহরণ দিই, সবগুলো হোটেলে গেলেই আপনি আলু ভর্তা পাবেন, কিন্তু একটা পার্টিকুলার হোটেলের আলু ভর্তা আপনার মজা লাগে, ওই হাতটা আপনি নিতেও পারবেন না, ওই আলু ভর্তা আপনি নিতেও পারবেন না। সো এটা আমি বিশ্বাস করি প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ এই ইউনিকনেসটা দিচ্ছে কোনো না কোনো জায়গাতে। কেউ হয়তো বাদাম বিক্রি করবে, কেউ হয়তো পান বিক্রি করবে, কেউ হয়তো খুব বড় একটা বিজনেস ম্যাগনেট হবে, কেউ হয়তো খুব ভালো কন্টেন্ট ক্রিয়েটার হবে, কেউ হয়তো খুব ভালো স্পিকার হবে, কেউ হয়তো খুব ভালো ডাক্তার হবে। যেই যেটা হোক না কেন, দ্যাট ইজ ইউনিক থিং। ওইটা যদি সে আবিষ্কার করতে না পারে তার ফুল লাইফে, তার মানে আমি মনে করি সে তার পুরো লাইফটাই অপচয় করে গেছে সিস্টেমের কাছে, অথবা কোনো না কোনো ক্যাটাগরিক্যালি সে অপচয় করছে। হয়তো তার পারিবারিক রেসপন্সিবিলিটির কাছে অপচয় করছে, অথবা মানে টেনশনে অপচয় করছে,
এইটা খুঁজে বের করাটাই মানুষের জীবনে সবচেয়ে বেস্ট কাজ, এবং এটা যদি সে খুঁজে না বের করে তাহলে আমার মনে হয় লাইফটা পাচ্ছে। সো সেদিক থেকে আমি হ্যাপি, মানে আমি যাই করি না কোনো নেক্সট লাইফে আমি গ্রামার থেকে বের হয়ে করবো না। সেটা যদি আমি বিজনেসও করি, আই হ্যাভ টু বি ইউনিক দেয়ার, ইন্টারেস্টিংলি কিছু করতে হবে, অথবা আমি যদি বই পড়া নিয়ে কিছু করি অথবা জব করি, হোয়াট এভার, ওই মজাটা যদি না থাকে আমি কন্টিনিউ করবো না। সো দ্যাট ইজ বেস্ট অ্যাচিভমেন্ট আমার সোশ্যাল মিডিয়া। না, এটা একটা মানে খুবই মানে মিনিংফুল ওয়ে লাইফকে দেখার জন্য। শুধু ইউনিক না, আমার কাছে মনে হয় এক্সেলেন্সের পিছনে ছোটাটাও খুব ইম্পর্টেন্ট, যে আমি যাই করি, আমি একটা চা বানাই আর আমি চানাচুর বানাই আর আমি বউ বা স্বামী, আমি 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 জাস্ট এক্সেলেন্সের পিছনে ছুটি। মানুষের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে যখন সে ভিতর থেকে মিডিওক্রেসিকে মেনে নেয়, যে কিছুটা হইলো না হইলো, পারলাম না, আবার কিছু যায় আসে না, তখন জীবিত মানুষটা মারা যায় ভিতর থেকে। সো আপনি যেটা বললেন, একটা হচ্ছে ইউনিক, আর পাশাপাশি আমার মনে হয় যে আমি যাই করি আমি সেটাতে এক্সিলেন্সের চূড়ায় যাব। এই যে স্পৃহাটা, সেটা শুধু টাকা আয় করার ব্যাপারটা না, ব্যাপারটা হচ্ছে ইন টার্মস অফ আমি জীবন্ত, এটা ফিল করা, আমি ঘুম থেকে উঠছি এটা ফিল করা ইন এ মিনিংফুল ওয়ে, সেটা আমার কাছে মনে হয় অসাধারণ একটা বিষয়।